স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, আমরা আজকে বীজগণিত থেকে শুরু করব। তো বীজগণিতে তোমাদের যে পার্টগুলো আছে একটু খেয়াল করো, কারণ বীজগণিতেই কিন্তু অধ্যায়গুলো বেশি এবং প্রত্যেকটা অধ্যায় অনেক বড় বড়, তাই না? তো এই কারণে এইটাতে আমরা সময়টা বেশি দেব অন্যান্য দিনের তুলনায়। দেখো, অধ্যায় 1 নির্ণায়ক, অধ্যায় 2 ম্যাট্রিক্স, তারপর 3 নম্বরে বহুপদী সমীকরণ, 4 নম্বরে জটিল সংখ্যা, 5 নম্বরে বিন্যাস এবং 6 নম্বরে সমাবেশ। তো এইটা করতে আমাদের নির্ণায়কটা শেষ করতে আমাদের মিনিমাম 3টা লেকচার লাগবে। ওকে, ম্যাট্রিক্সটা শেষ করতে আমাদের মিনিমাম 3টা লেকচার লাগবে। বহুপদী সমীকরণ এটা শেষ করতে আমাদের 2টা লেকচার লাগবে। জটিল সংখ্যা আমাদের সমাধান করতে একটা লেকচারই যথেষ্ট, কিন্তু তারপরে এখানে আমি 2টা লেকচারে করাবো, যেহেতু তোমরা অনেকেই জেনারেল থেকে আসো। বিন্যাস সমাবেশ একটা লেকচারই যথেষ্ট, এখানেও একটা। তাহলে কয়টা গেল টোটাল আমাদের? 3 3 3 6, 6 আর 2 8, 8 আর হলো 2 10, আর হলো 11 12, তার মানে 1 মাস সময় লাগবে, 1 মান্থ। এই আমাদের এলজেব্রা পার্টটাকে শেষ করতে 1 মাস সময় লাগবে। তো এইভাবে 3টা পার্ট আছে, তাই 3টা পার্টে কয় মাস সময় লাগবে? 3 মাস। 3 মাস। 3 মাসে যদি হয়ে যায়, তারপর 4 মান্থ যেটা, সেটা হলো বিভিন্নভাবে পরীক্ষা নেব। মনে করো এই শুধু এলজেব্রার পরীক্ষা নিলাম, জ্যামিতির উপর পরীক্ষা নিলাম, আর যে পার্ট আছে সেগুলোর উপর পরীক্ষা নিলাম। এবার করতে করতে পরে যে একটা পূর্ণ মার্কে তোমাদের পরীক্ষা হবে। ওকে, তো এটার আমি একটা প্ল্যান করতে পারি না একটু ব্যস্ততার কারণে। তো প্ল্যান অলমোস্ট রেডি, আমার হ্যান্ডরাইটিং রেডি হয়েছে মোটামুটি, কিন্তু তোমাদের জন্য এখনও সফট কপি রেডি করতে পারি নাই। তো সেটা আমি করে দেখি আজকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো? তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ নির্ণায়ক নিয়ে পড়াশোনা করব। নির্ণায়ক তোমরা এসএসসিতে করেছো না? জি স্যার। হ্যাঁ, নির্ণায়ক নিয়ে আমরা করব। তোমরা যারা মানে অন্যান্য গ্রুপের ছিলে, দ্যাট মিনস আর্টস এবং কমার্সের, ভয় পাবে না, সব কিছু সহজ। আবারও বলি, সব কিছু সহজ, শুধু মনের মনোযোগটা দরকার। মনের মনোযোগটা দরকার, তাহলেই তোমরা এটা খুব সহজে সুন্দরভাবে পারবে। ওকে, তা চলো দেখি নির্ণায়ক। আর আমার পড়াশোনার সিস্টেমটা কিন্তু একটু আলাদা, সবার মতো না। কিন্তু সবাই যেমন দেখবা বেছে 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 পড়ায়, কিন্তু আমি কিন্তু এটা করি না, কখনোই না। কারণ আমি চাই না তুমি ভবিষ্যতে এই বইটাকে আবার দ্বিতীয়বার পড়ো। এই যে একবার সময়টা পাচ্ছ, এই সময়টা দ্বিতীয়বার আর আসবে না। তো এই কারণেই তোমাদের আমি এটা একবারই কমপ্লিটলি মানে প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি। ওকে, আর তোমাদের ম্যাথমেটিক্সের প্রশ্নের প্যাটার্নটা তোমরা মনে হয় দেখেছো, দেখাইছিলাম ম্যাথমেটিক্সের কোশ্চেনের প্যাটার্ন? দেখাই নেই, তাই না? হ্যাঁ, না সেখানে স্যার, হলো, দেখেন নাই। সেখানে তোমাদের না হলো স্যার। 3টা পার্ট থাকে। হ্যাঁ, জি না স্যার। অন্যান্য ইসের মতো অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, তারপর হলো সংক্ষিপ্ত, তারপর হলো রচনামূলক। ওকে, তো এইখানে তোমাদের যে সব কিছুর মধ্যেই যে শুধু ম্যাথমেটিক্স থাকবে তা কিন্তু না। মনে করো নির্ণায়কের সংজ্ঞাটা অতি সংক্ষিপ্তের মধ্যে একটা প্রশ্ন আসলো, আর নির্ণায়কের সংখ্যাটা যদি ব্যাখ্যা করে বলতে বলে, তাহলে মনে করো সংক্ষিপ্তের মধ্যে একটা প্রশ্ন চলে আসলো। বুঝতে পারছো বিষয়টা? তো এরকম করে আলোচনা থেকেও তোমার মানে বর্ণনামূলক কিছু প্রশ্ন থাকতে পারে। ম্যাথমেটিক্স তো থাকবেই, কিন্তু বর্ণনামূলক প্রশ্ন কিছু থাকতে পারে। এখন সেটা কত পার্সেন্ট থাকতে পারে সেটার কিন্তু কোনো এখন পর্যন্ত নির্দিষ্ট করা নাই। মনে করো মিনিমাম 15% আসলে দেখা যায় থাকে, 100%-এর মধ্যে মিনিমাম 50% তোমার
এই বর্ণনামূলক প্রশ্ন থেকে থাকে আর কি, যে তোমার মানে চ্যাপ্টারের প্রিভিয়াস আলোচনাগুলা। ওকে, তো 100 মার্কে যদি পরীক্ষা হয় তাহলে মনে করো 15 মার্ক এই ধরনের আলোচনা থেকে প্রশ্নগুলো পাবে। বুঝতে পারছো? টোটাল হলো কত? 100। আর এখানে নির্ণায়কে তোমরা একদম মিনিমাম হলেও 12 থেকে 15 মার্ক, 12 থেকে 15 মার্ক এই নির্ণায়কেরই শুধু চ্যাপ্টার থেকে পাবে। ওকে, এই নির্ণায়ক এবং সাথে আছে ম্যাট্রিক্স, নির্ণায়ক এবং সাথে আছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যদি আমরা যুক্ত করি তাহলে 20 এটা ক্রস করবে, 20 মিনিমাম 20 মার্ক এই দুইটা অধ্যায় থেকেই শুধু তুমি পেয়ে যাবে। ওকে, এটার বেশিও হইতে পারে, এটার বেশিও হইতে পারে, বাট আমি যেটা অ্যাভারেজ করে দেখলাম 20 মার্কস। এটা কোথা থেকে? নির্ণায়ক এবং সাথে আরেকটা আছে ম্যাট্রিক্স। নির্ণায়ককে বলে হলো ডিটারমিনেন্ট আর ওইটা হলো ম্যাট্রিক্স। ওকে, এই দুইটা থেকে মিনিমাম 20-এর উপরে মার্কস তোমরা পাবেই, কমন, একদম নিশ্চিত। ওকে, তো আমাদের পড়াশোনার ব্যাপার হলো দুইভাবে, যে একে তো আমরা পরীক্ষার জন্য ভালোভাবে পড়বো, তবে তার আগে আমাদের পড়তে হবে বিস্তারিত বিষয়গুলো। ওকে, তাহলে প্রথমেই দেখো নির্ণায়কের সঙ্গে ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট। কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সমান সংখ্যক সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। বুঝতে পারছো? তাহলে কি বলছে? কতগুলো রাশি, যেমন ধরো A1 B1 C1 A2 B2 C3 A3 B3 C3। ওকে, এগুলো তো আমি এটা শুরু করার আগে তোমাদের একটু বলে নেই আজকে আমি কোন পর্যন্ত আগাবো বা যাব। আমি এই নির্ণায়কের যে প্রি আলোচনা যেগুলো আছে, হ্যাঁ, প্রি ডিসকাশন বলে, মানে চ্যাপ্টারটা, মূল চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে, তো সেগুলো সব শেষ করব। বুঝতে পারছো কি বলছি? সবাই বুঝতে পেরেছো কি বলেছি? আজকে আমরা কি আলোচনা করব? দ্যাট মিন্স প্রি ডিসকাশনটা শেষ করব। ওকে, একটা চ্যাপ্টারে দুইটা পার্ট থাকে। একটা চ্যাপ্টারে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। সেটা হলো কি প্রি ডিসকাশন থাকে, এরপর থাকে হলো উদাহরণ। ওকে, প্রি ডিসকাশন এন্ড থাই উদাহরণ। পরবর্তীতে আসে, এরপর আসে অনুশীলনী। ওকে, বুঝতে পারছি বিষয়টা? তার মানে প্রি ডিসকাশন থাকবে, পরে উদাহরণ থাকবে, পরে আবার অনুশীলনী থাকবে। এবং এই উদাহরণের মধ্যে তিনটা পার্ট, অতি সংক্ষিপ্ত থাকবে, সংক্ষিপ্ত থাকবে, রচনামূলক থাকবে। অনুশীলনীর যে ম্যাথসগুলো থাকবে, এখানে উদাহরণের সব সমাধান থাকবে, কিন্তু অনুশীলনীর যে তোমরা ম্যাথগুলো পাবে সেগুলোর কোনো সমাধান থাকবে না, তো সেগুলো আমি পড়াই দেব। তো এখানে তোমরা যদি ম্যাক্সিমাম ম্যাথমেটিক্স ট্রাই করতে পারো তাহলে তোমরা ধরে রাখো A+ নিশ্চিত, এটা কোনোভাবেই মিস হবে না। আর এখন থেকেই যদি সিনসিয়ার হও, এটা কোনোভাবে মিস হওয়ার কোনো চান্সই নেই। মানে কথা হলো তুমি প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করবে, কোনো গ্যাপ রাখতে পারবে না, কোনো গ্যাপ কখনোই রাখতে পারবে না। ওকে, এইটা হলো বিষয়। তো যাই হোক, তো চলো তাহলে আমরা আবার আসি। তাহলে আমি বুঝতে পারছি আমরা কোনটা শেষ করবো? প্রি ডিসকাশন। দ্যাট মিন্স আমাদের এই ম্যাথগুলো শিখতে গেলে বা করতে গেলে বা পারতে হলে যে বিষয়গুলো জানা থাকা জরুরি সেগুলোই তোমাদের এই প্রি ডিসকাশনের মধ্যে সব কিছু চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে নির্ণায়ক বিষয়টা কি দেখো, কতগুলো রাশির বর্গাকৃতি উপস্থাপন। কতগুলো রাশির কি হলো? বর্গাকৃতি উপস্থাপন। কেন বর্গাকৃতি বলছে? দেখো এদিকে যেই কয়টা পদ আছে এদিকেও সেই কয়টা পদ আছে। দেখো এখানে কয়টা? 1 2 3, আবার দেখো 1 2 3। বুঝতে পারছো বিষয়টা? যে এদিকেও 3টা, ওদিকেও 3টা। ওকে, তো এই কারণেই কিন্তু দেখো 1 2 3, আবার দেখো এদিকে যদি নিচের দিকে নামি 1 2 3, তাহলে এদিকে 3টা, এদিকে 3টা। তার মানে নির্ণায়কের প্রথম শর্ত হলো সমান সংখ্যক কি থাকতে হবে? দেখো নির্ণায়কের মূল সংজ্ঞার ভিতরে দেখি আমরা, সমান সংখ্যক কলাম এবং সারি। সমান সংখ্যক কলাম এবং
সারি। এখানে তোমাদের এই যে এগুলোকে বলা হয় কলাম, এগুলোকে কি বলা হয়? কলাম বলা হয়। এগুলোকে কি বলা হয়? কলাম বলা হয়। ওকে, যেমন একটা বিল্ডিং উঠাইতে গেলে আমরা যে পিলারগুলো করি সেগুলোকে কলাম বলি না বিল্ডিং এর ক্ষেত্রে, বাড়ি বানানোর ক্ষেত্রে, নাকি? এখানেও ঠিক খাড়া বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি? কলাম বলবো। কলাম বলবো। ওকে, এগুলোকে আমরা কলাম বলবো। তোমরা এটা জানো, আবারও শিখে নাও। আর এই দিকে তোমার অনুভূমিক ভাবে যেগুলো থাকবে এগুলোকে বলবো আমরা সারি। ওকে, এগুলোকে আমরা সারি বলবো। এখন এই ম্যাট্রিক্সটার উপস্থাপন দেখো, এই ম্যাট্রিক্স না, এটা ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স বলা যাবে না। তো দেখো, কোনো নির্ণায়কের সারি বা কলাম সংখ্যাই হবে এর ক্রমের মান। কিসের মান? ক্রমের মান। মানে এই যে ডিটারমিন্ট, এটার উপস্থাপন করতে গেলে একটা ক্রম সংখ্যা লাগবে। সেই ক্রম বলবে যে এখানে কতগুলো সারি বা কতগুলো কলাম আছে। বুঝতে পারছি বিষয়টা? কোনো নির্ণায়কের সারি বা কলামের সংখ্যাই হবে এর ক্রমের মান। অর্থাৎ এখানে দেখো কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর সারি আছে কয়টা? সারিও কিন্তু তিনটা, একটা, দুইটা, তিনটা, তাই না? সারিও তিনটা, কলামও তিনটা। তার মানে এইটাকে আমরা উপস্থাপন করতে পারি এইভাবে 3/3। কিন্তু এখানে যেহেতু দুইটাই 3, দুইটাই বর্গাকৃতি, কারণ এদের প্রথম শর্তই হলো নির্ণায়ক হইতে হলে তার প্রথম শর্ত হলো কলাম এবং সারির সংখ্যা সমান থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু একটা সংখ্যা দ্বারাই এটাকে উপস্থাপন করতে পারি। এইটাই হলো ক্রম। এই নির্ণায়কের এটাই হলো ক্রমের মান। এই নির্ণায়ক যদি মনে করো এটাকে আমরা এ নাম দেই, তাহলে এ তোমার কত? 3। ওকে, 3 ক্রমের একটা নির্ণায়ক। অর্থাৎ এটার কলাম থাকবে 3টা এবং তার সারি থাকবে 3টা। ওকে, এখন এখানে তোমরা ম্যাট্রিক্স যখন পড়বা, এর পরবর্তী আলোচনায় হলো ম্যাট্রিক্স, পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। তো সেইখানকার সাথে এটা সিমিলার। সেটা কিরকম দেখো, প্রথমটা হলো কি? সারি। আর দ্বিতীয়টা হলো কলাম। ওকে, সংক্ষেপে আমরা শাক বলতে পারি। ওকে, শাক, যে আমরা শাক পাতা খাই, ওইটা থেকেও মনে রাখতে পারো, সারি এবং কলাম। আবার আরেকটা ভাবে মনে রাখতে পারো, আরসি। আমরা আরসি খাই না? আরসি খাই না? আরসি কলা, আরসি কলা আছে, তাই না? হ্যাঁ, কোমল পানি। এবং আমাদের মেহেন্দিগঞ্জে একটা কলেজ আছে, তার নাম আরসি কলেজ, রসিকচন্দ্র মহাবিদ্যালয়। তো সেখানের নামেও এটা আমরা রাখতে পারি। আর ফর রো অ্যান্ড সি ফর কলাম। দুইটা ভাবে, শাক এই নামেও মনে রাখতে পারো, আরসি এই নামেও মনে রাখতে পারো, যেটা তোমাদের কাছে সহজ মনে হয়। ওকে, তাহলে দেখো, একটি নির্ণায়ক যার 3টি সারি, যেমন এটা একটা উদাহরণ দিচ্ছে, যেমন একটি নির্ণায়ক যার সারি 3টি এবং 3টি কলাম। ওকে, এখানে নির্ণায়কটির ক্রম হবে 3, নির্ণায়কটির ক্রম হবে 3 এবং A1, B1, C1 ইত্যাদি হবে এর উপাদান। তাহলে এই নির্ণায়কের এগুলো হলো উপাদান। ইংরেজিতে এই উপাদানকে এলিমেন্ট বলে। কি বলে? এলিমেন্ট বলে। তোমাদের সবচেয়ে বেটার বিষয় হলো এটাই যে এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে সেভ করে। আমি যেখানে যা লিখছি সে ঠিক ওইভাবেই তোমাদের, এইটাই হলো ডিজিটাল বোর্ডে ক্লাস করার সবচেয়ে বড় সুবিধা। ওকে, তারপর দেখো, এক ঘাত বিশিষ্ট আগামী ক্লাস থেকে লেট করে আসলে আমি কাউকে ক্লাসে নিব না। যদি লেট হয় আমাকে আগাম জানাতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে কেউ লেট করবে না, সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি আমি 5 মিনিটের বেশি অপেক্ষা করব না। আমার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। এতদিনের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো, খুব আস্তে আস্তে কথা বলি এবং খুব ডিপলি কথা বলি। ওকে, খেয়াল করো, এক ঘাত বিশিষ্ট, এক ঘাত মানে কি? পাওয়ার, তাই না? ঘাত মানে হলো পাওয়ার। এখানে তোমাদের একটা বিষয় একটু আলোচনা করে নেই। ধরো এখানে একটা সংখ্যা আছে 52। এই সংখ্যার সাথে মানে লুকায়িতভাবে কি কি আছে এই সংখ্যার সাথে? লুকায়িতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট এর সাথেই আছে।
স্যার পিছনে স্যার প্লাস আছে। হ্যাঁ দাঁড়াও আমি বলে দিই, অনেকেই পারবে না। দেখো দশমিকের পর যতই শূন্য বসাই না কেন মানের কোনো পরিবর্তন হবে? হবে না। তার না মানে এর স্যার। সাথে দশমিকের সাথে জি শূন্য না। হইতে পারবে। একে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, মানের কোনো পরিবর্তন হবে? হবে না। একে আমরা 1 দিয়ে গুণ করতে পারি, মানের কোনো পরিবর্তন হবে? হবে না। এর সাথে পাওয়ার আকারে 1 থাকতে পারে, মানের কোনো পরিবর্তন হবে? হবে না, তাই না? এই জিনিসগুলো এর সাথে হিডেন ভাবে থাকতে পারে। এবং আরেকটা দিক থাকতে পারে সংখ্যাটার সিম্বল, সেটা প্লাস না মাইনাস। যেহেতু কোনো কিছু নাই, অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে পজিটিভ সংখ্যা ধরবো। ওকে, তো এই এতগুলো বিষয়, কতগুলো বিষয় দাঁড়ালো দেখো তো? 1 2 3 4 5টা বিষয় হিডেন ভাবে আছে। 5 ক্লিয়ার? তো তাহলে এই যে পাওয়ার, এখানে এই 1টাই হলো পাওয়ার বা ঘাত, এই জন্যই বলছে এক ঘাত বিশিষ্ট। কয় ঘাত বিশিষ্ট? এক ঘাত বিশিষ্ট, মানে সেখানে পাওয়ার একের বেশি হইতে পারবে না। ঘাত বিশিষ্ট সহসমীকরণের সমাধানের নিমিত্তে নির্ণায়কের উৎপত্তি। ক্লিয়ার? যে এই ধরনের যে রাশিগুলো, এই ধরনের সমীকরণ যেগুলো আছে, এগুলো সমাধান করার জন্যই নির্ণায়কের উৎপত্তি হয়েছে। মানে এইটাকে আমরা সমাধান করি কিভাবে? নর্মালভাবে সমাধান করতে পারি বা নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে পারি। তো নর্মালভাবে সমাধানের থেকে নির্ণায়কের মাধ্যমে সমাধান করাটা অনেকটা সহজ এবং নির্ভুল হয়, তাই না? কি এই বিষয়টা সত্য না? জি স্যার। ওকে, আসো এখানে গেল এটা। নির্ণায়কের সাহায্যে গণিত শাস্ত্রের অনেক জটিল সমস্যা অতি সহজেই সমাধান করা যায় বলে বর্তমানে গণিতের বিভিন্ন শাখায় নির্ণায়কের ব্যবহার হচ্ছে। ওকে, এখন আসো দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। ওকে, যেমন মনে করো এখানে a1x প্লাস b1y ইকুয়াল 0 বলা আছে। ওকে, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। এবং আরেকটা আছে a2x প্লাস b2y ইকুয়াল 0, এটা 2 নম্বর সমীকরণ। তো এই দুইটা সমীকরণে একটা মিনিট। হ্যালো, নমস্কার। হ্যাঁ, এই তো ভালো আছেন আপনি? কি মলদা? একটু ক্লাস করতেছি তো, পরে কথা কই দাদা। আমি ব্যাক করবো না, ঠিক আছে। ওকে, সরি। তো দেখো এখানে দুইটি সমমাত্রার এক ঘাত সমীকরণ। কেন? কারণ হলো দেখো, এক ঘাত মানে পাওয়ার 1, এক্স এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার কত, সবই কিন্তু 1, তাই না? কিছু না থাকলে 1 থাকে, কিছু না থাকলে 1 থাকে। তো এটাই বলছে সমীকরণের এক্স ও ওয়াই চলরাশি দুইটির অপসারণ করলে যে রাশিটি পাওয়া যাবে তাকে একটি নির্ণায়কের আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ এখান থেকে তুমি এক্স এবং ওয়াইকে অপসারণ করে দিবা, দ্বিতীয় সমীকরণ থেকে এক্স এবং ওয়াইকে অপসারণ করে দিবা, তারপর এটাকে আমরা একটা নির্ণায়কের আকারে প্রকাশ করতে পারবো। ওকে, এখন এখানে একটা বিষয় দেখো, খেয়াল করো, প্রশ্ন নেব একটু পরে, প্রশ্ন নেব। দেখো এই যে এখানে কোনো ভেরিয়েবল আছে নির্ণায়কের মধ্যে, এই যে এখানে এটা যে আমরা উপস্থাপন করলাম, আছে কোনো ভেরিয়েবল? কোনো কিন্তু ভেরিয়েবল নেই। তার মানে এটার মধ্যে সবসময় সহগ দিয়ে উপস্থাপন করতে হবে, নির্ণায়ক সবসময় সহগ দিয়ে উপস্থাপন করতে হবে। ওকে, এখানে পদ্ধতিটা দেখাচ্ছে যে আসলে কিভাবে একটা নির্ণায়ককে উপস্থাপন করতে হয়, সমীকরণ থেকে একটা নির্ণায়ককে কিভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়টা। তো দেখো 1 নং সমীকরণকে a2, মানে এই 1 নম্বর সমীকরণটাকে আমরা a2 এবং 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা a1 দ্বারা গুণ করি, এইটাকে a2 দ্বারা গুণ করলাম, এটাকে a1 দ্বারা গুণ করলাম। গুণ করলে প্রথমটি হতে দ্বিতীয়টি বিয়োগ করলে পাই। গুণ করলাম, গুণ করে প্রথমটা থেকে দ্বিতীয়টা, দেখো এখানে কি হইল, এইটার সাথে b1 গুণ করছি, তার মানে a1 b1। আবার এইটার সাথে কি কি গুণ করলাম, এইটার সাথে আমরা গুণ করেছি কি b1 গুণ করেছি। দেখো দ্বিতীয় সমীকরণে a1 দ্বারা
2 নম্বর সমীকরণকে আমরা কি 1 নম্বরকে a2 ধারা, তাই না? তার মানে হলো কি এইটা হলো কি আমাদের a1 a2, আর এই তোমার এইটা হবে কি এইটাও a1 a2, দুইটাই কিন্তু একই রকম একটা মান আসে। এই কারণে কি হয়, একটা থেকে আরেকটা যেহেতু বিয়োগ করতেছি তখন এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, মানে তখন সে থাকবে না, শুধু y টার্মটা থাকবে। কোন টার্মটা থাকবে? শুধু y টার্মটা থাকবে। বুঝতে পারছি? এই সমীকরণটা থেকে তুমি যদি x টার্মকে ভ্যানিশ করতে চাও, এই সমীকরণটাকে যদি তুমি x টার্মকে ভ্যানিশ করতে চাও, তাহলে কি করতে হবে? এই দুইটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে, গুণ করার ফলে এই টার্মও যা হবে এই টার্মও একই হবে। তাহলে দেখো এই টার্মকে যদি a2 দ্বারা গুণ করি তাহলে সেটা কি হলে এই টার্মের মাথায় হয়ে যাচ্ছে। আবার এইটাকে যদি a1 দ্বারা গুণ করি, দেখো এটাকে আমরা গুণ করলাম কি দিয়ে, খেয়াল করো এখানে a1 a2 x, আর দ্বিতীয় টার্মটা কি আসে সেটাও কিন্তু a1 a2 x আসে, তাই না? কারণ প্রথম টার্মে আমরা কি দ্বারা গুণ করছিলাম? প্রথম টার্মে গুণ করছিলাম a2 গুণন হলো a1 x, আর দ্বিতীয় টার্মকে গুণ করছিলাম a1 দিয়ে, a1 ইন্টু হলো a2 x। তা আলটিমেটলি গুণ করার ফলে কিন্তু তারা যে রেজাল্টটা দাঁড়াইছে তারা কিন্তু দুইটাই একই রাশি। এখন এইটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এটা চলে যাবে, তাহলে যে কি থাকবে? 0 থাকবে। তার মানে কি হলো, x টার্মকে আমরা ভ্যানিশ করে দিলাম। দেখো ভ্যানিশ করার পরে আমরা যেটা পাইছি এইটা a2 b1 মাইনাস হলো a1 b2 ইকুয়াল 0। তা এইটা যদি 0 হয় তাহলে আমরা যদি উভয় সমীকরণকে y দিয়ে ভাগ করি তাহলে কি হয়? শুধু দেখো a2 b1 এবং a1 b2 শুধু একটা সমীকরণ আসছে যেখানে কোনো ভ্যারিয়েবল নেই। এটাই হলো প্রদত্ত সমীকরণ দ্বয় হতে xy অপসরণের শর্ত। মানে এইভাবেই আমরা আসলে এই সমীকরণ থেকে xy অপসারণ করতে পারি, xy অপসারণ করতে পারি। তাহলে দেখো এইটা সমান সমান যেহেতু 0, তাহলে এইটার আমরা যখন নির্ণায়কটা বের করলাম তাহলে নির্ণায়ক সমান সমান অবশ্যই 0 হবে, তাই না? কারণ এটুকের পরিবর্তে নির্ণায়ক, এটুকের পরিবর্তে এখানে নির্ণায়ক দিলাম, আর এই যে রাইট সাইডে যেটা আছে সেটাই রাইট সাইডে চলে আসলো। এই আকারে এটাকে প্রকাশ করা হয়। তার মানে দেখো এই যে এইটা এবং এই সমীকরণটা আমি আবার এখানে লিখে দিচ্ছি। দেখো a1x প্লাস b1y সমান সমান 0, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ আমাদের কি? a2x প্লাস b2y সমান সমান 0, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো এখানে মিলটা কি আছে? দেখো প্রথমটা হলো a1 b1 এবং দ্বিতীয়টা হলো কি আমাদের a2 b2। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে উপরে দিয়েছে কি a2 b1 a1 b1, যে উপরে আমরা লিখলাম কি a2 b2 a1 b1। কিভাবে লিখলাম? এগুলো হয় হলো মানে ডায়াগোনাল ভাবে গুণ হয়। মানে আমাদের যে ডায়াগোনাল বলতে কি বোঝায়? কর্ণ বোঝায় না, তাই না? এই একটা যদি সামান্তরিক হয় তাহলে এইটা কি? তার কর্ণ। এটা হলো তার কর্ণ, কর্ণ বরাবর। হ্যাঁ, তাহলে কর্ণ বরাবর যদি যায় তাহলে এটা এই বরাবর যাবে, অন্য কালি দেই, হাইলাইট হবে না, এই বরাবর যাবে আর এই বরাবর যাবে। তো প্রথম হয় বাম থেকে ডান, তার মানে হলো এইটা আগে হবে 1 নম্বরে আর এটা হবে 2 নম্বরে। ক্লিয়ার? তাহলে দেখো a2 b1, তারপর নিয়ম অনুসারে মাইনাস আসবে, এটা নির্ণায়কের নিয়ম, যে নির্ণায়কের মান বের করার নিয়ম, মাইনাস তারপর হলো কি a1 b2। দেখো a1 b2 নিচ থেকে উপরে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই? আবার একটু রিপ্লাই করলে ভালো হতো স্যার। আবার রিপিট করব? এই সমীকরণটা বুঝতে পারছো তাই না? এই সমীকরণটা তো বুঝতে পারছো সবাই যে এটা কিভাবে আসলো? জি। ওকে, তাহলে আমাদের নির্ণায়কের নিয়মটা হলো এরকম যে নির্ণায়কটা কি কতগুলো উপাদান থাকবে এবং উপাদানে তোমার আরসি মানে রো কলাম সবসময় সমান হবে। ওকে, তাহলে আমাদের এই পার্টটাকে, দ্যাট মিনস a2 b1 মাইনাস a1 b2, এইটাকে নির্ণায়কের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই আমাদের কোনাকুনিভাবে উপস্থাপন করতে হয়। দেখো সেটা কিভাবে? এটা হলো a2, এটা হলো b1, কোনাকুনি গুণ। আবার দেখো নিচের থেকে উপর উঠবে, তার মানে a1 b2। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই যে প্রথম যে ব্যাপারটা, এইটা হলো কি? এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ।
আর দ্বিতীয় যে পার্টটা এটা আমাদের কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ, তাই না? এই যে এখানে 1 নম্বর সমীকরণের সহগ নাই, দেখো a1 b1 a1 b1, আবার দেখো এইটা a2 b2 a2, এই যে a2, আবার এই b2। ক্লিয়ার? বুঝতে পারছো? সেটাই দেখাইলো আর কি, যে একটা তোমার ইকুয়েশনকে কিভাবে এখানে উপস্থাপন করা যায়। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই? জি স্যার স্যার। বলো। স্যার ওই যে a2b1 minus a1b2 এইটা আসতো কিভাবে ইকুয়াল 0 এইটা বুঝি না। এইটা বোঝো না? এটা আমরা সমীকরণ থেকে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি? যে আমাদের নির্ণায়কের যে মূল সংজ্ঞা সেখানে কি থাকতে হবে? সেখানে শুধু থাকতে হবে তোমার সহগ থাকতে পারবে, কোনো ভেরিয়েবল টার্ম থাকতে পারবে না। বুঝতে পারছো? আর নির্ণায়কের মাধ্যমে আমরা কি করি? নির্ণায়কের মাধ্যমে আমরা হলো সমাধান করি, এক ঘাত বিশিষ্ট সহসমীকরণের সমাধান, মানে যেই সমস্ত রাশি, মানে এটা এটা সমাধান করব। বুঝতে পারছো? তো এইটা সমাধান কেউ কিছু বলবে? বলতে পারো। স্যার এটা উদাহরণের অঙ্ক আন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। হ্যাঁ, উদাহরণটা পরে আসবে, আগে আমরা এই নিয়মগুলো জেনে নেই। যখন এটা পুরোপুরি আমাদের এই নিয়মগুলো মানে আয়ত্তে চলে আসবে, তখন দেখবো যে ম্যাথ করতে আমাদের সময় লাগতেছে না, তোমরা নিজেরাই তখন করতে পারবে। এই জন্যই আমাদের ফাউন্ডেশন সবসময় ক্লিয়ার থাকতে হয়। এখানে এই প্রমাণটা আমি এটা কিন্তু না দেখালেও হইতো, আমি চাচ্ছি জিনিসটা তোমরা বোঝো, এই কারণে এটাকে আমি একটু দেখাইছি যে আসলে নির্ণায়কটা কিভাবে আসলো, একটা ইকুয়েশন থেকে কিভাবে নির্ণায়কটা আমরা লিখতে পারি। পরবর্তীতে এই নির্ণায়ক দিয়ে আমরা ডাইরেক্ট কি করব? এই ইকুয়েশনটা সমাধান করব। এখানে যে ইকুয়েশনটা শিখলাম এটার সমাধান একবারে করে ফেলবো, তাই না? এই নির্ণায়কের মাধ্যমে তথ্যগুলো, ইকুয়েশনের তথ্যগুলো উপস্থাপনের মাধ্যমে একবারে সমাধান করে ফেলবো। কিন্তু এই ইকুয়েশন থেকে যে নির্ণায়কটা কিভাবে আসলো সেইটার পদ্ধতি কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে, যে সেটা কোন পর্যায়ের নির্ণায়ক। একটা হলো দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক, আর একটা হলো তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তৃতীয় পর্যায়ের নির্ণায়ক হলো দুইটা ইকুয়েশন থাকবে। কয়টা ইকুয়েশন আছে এখানে? একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন। আর তৃতীয় পর্যায়ের নির্ণায়কে থাকবে তিনটা ইকুয়েশন। ওকে, মানে তাই দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের ক্রম হলো 2, তৃতীয় পর্যায়ে নির্ণায়কের হলো ক্রম হলো 3। এটা হলো 2x2 ম্যাট্রিক্স, মানে 2x2, আর এটা হলো 3x3। ওকে, তো যাই হোক, তো এখন তাহলে দেখো এটা যে তোমরা বুঝতে পারলে না, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা কি করব? এক্স টার্মকে ভ্যানিশ করব। এই এক্স টার্মটাকে দুইটা ইকুয়েশন থেকেই ভ্যানিশ করব। তো ভ্যানিশ করতে গেলে এই টার্ম আর এই টার্ম যখন সমান হবে, তখন প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে তখন এই টার্মটা চলে যাবে, আর থাকবে না, তাই না? তাহলে দুইটা টার্মকে কি করতে হবে? একই করতে হবে। তাহলে একই যদি করতে চাই, এই টার্মটাকে তোমার এই টার্মের যে সহগ আছে সেটা দিয়ে গুণ করতে হবে, তার মানে a2 দিয়ে গুণ করতে হবে, এইটাকে a2 দ্বারা গুণ করতে হবে। আবার এইটা যে আছে এইটাকে আবার গুণ করতে হবে a1 দিয়ে, যে এই টার্মের যে সহগ আছে সেটা দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। এটাই হলো এখানকার মূল বিষয়। যদি আমাদের এক হয়ে যায়, সেটাই কিন্তু আমি এখানে নিচে দেখাইলাম। দেখো এই টার্ম এক হয়ে গেছে, এই দুইটা মাইনাস করলে 0 হয়ে যায়। তোমরা কল্পনা করো যে এই পুরো টার্মটা থেকে আমরা এই টার্মটাকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে কি হয়? এই দুইটা যেহেতু এক, তাহলে এই দুইটা চলে যাবে, বাকি থাকবে এই টার্ম আর এই টার্ম। তো সেই টার্ম নিয়ে তোমার যে ইকুয়েশনটা আসে সেইটাই কিন্তু এখানে লিখছে। দেখো শুধু ওয়াই টার্ম থাকে, এই জন্য ওয়াই টার্মটা কমন নিয়ে নিছে। কমন নিয়ে এইভাবে ইকুয়েশনটাকে উপস্থাপন করা যায়। তুমি যদি খাতায় করো তাহলে জিনিসটা এরকমই পাবে। ওকে, এখানে যেভাবে বলা আছে এইভাবে যদি তোমরা করো, হ্যাঁ, আমি দেখাইতে পারি, এইভাবে যদি প্রত্যেকে যদি এভাবে আমি দেখাইতে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের নির্দিষ্ট সময় সিলেবাস সেটা আমি আর শেষ করতে পারবো না। আমি পারি এগুলো সবগুলো দেখাইতে, ভেঙে 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 আলাদা খাতায় লিখে। যেমন তোমাদের ম্যাথগুলো আমি যখন করাই দেবো, সেগুলো তো করাই দেবো, সেগুলো তো আর এইভাবে দেখাবো না, তাই না? কিন্তু এই সমীকরণগুলো যদি ডিটেলস আমি বুঝতে যাই, তখন মনে করো কোর্স শিখতে পারবা, কিন্তু সময়ের মধ্যে আর শেষ হবে না, তখন তোমরা নিজেরাই অসুবিধায় পড়ে যাবে। তো একটু কল্পনা শক্তিকে কাজে লাগাও। যে তাহলে আমরা দেখো এটা তো আমরা এটা পেলাম, এখন এইটার কি হবে? যেহেতু এইটা আছে, তাহলে আমরা কি এই দুইটা সমীকরণ, দুই সাইড, লেফট সাইড এবং রাইট সাইড, এটাকে ওয়াই দিয়ে ভাগ করতে পারি না? কারণ একটা সমীকরণের দুইটা সাইড যে কোনো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, ওই সমীকরণের মূল যে মান তার কোনো পরিবর্তন হবে না।
তাই না? তাহলে কি করলাম, লেফট সাইডকেও আমরা ওয়াই দিয়ে ভাগ করলাম, ডান সাইডকেও আমরা ওয়াই দিয়ে ভাগ করলাম। শূন্যকে ওয়াই দিয়ে ভাগ করলে কত থাকে? শূন্যই থাকে, তাই না? বলো। মানে এখানে উপর মানে এটাকে y দিয়ে ভাগ করলে y কাটা তাহলে ডাবল জিরো, মানে শুধু সংখ্যাটা থেকে যায়, মানে আমাদের কমনের মানটা কাইটা গেল। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা কমন নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, শুধু ওয়াই টার্মটাকে রিমুভ করার চেষ্টা করতেছি, কারণ ওয়াই টার্ম যতক্ষণ পর্যন্ত রিমুভ না করতে পারতেছি, মানে ভেরিয়েবল যতক্ষণ পর্যন্ত না রিমুভ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ম্যাট্রিক্স মানে এই নির্ণায়ক আকারে, ডিটারমিনেন্ট আকারে উপস্থাপন করতে পারবো না। বুঝতে পারছি বিষয়টা? এই কারণেই দেখো প্রথম যখন অপারেশনটা আমরা এখানে করি, তো সেই অপারেশনে কি হয়ে যায় দেখো, এই যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করার মাধ্যমে আমার এক্স টার্ম ভ্যানিশ হয়ে গেল, এক্স টার্ম আর রইলই না। পরবর্তীতে যে ইকুয়েশনটা পেলাম ভ্যানিশ করার পর এক্স টার্ম, তাহলে সেখানে থাকে ওয়াই টার্ম, কারণ ওয়াই টার্মকে ভ্যানিশ করা খুব সহজ, কারণ এই ইকুয়েশনে দেখো ওয়াই টার্ম ভ্যানিশ করতে হলে বাম পক্ষকেও তোমার ওয়াই দ্বারা ভাগ করতে হবে, ডান পক্ষকেও তোমার ওয়াই দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? তখন হবে কি, বাম সাইডেরও ওয়াই, ওয়াই উপরে ওয়াই নিচে ওয়াই, যেন এখানে আমি ধরো ওয়াই দিয়ে ভাগ করলাম, তাহলে ওয়াইটা কাটাকাটি যাবে না এখানে, এই ওয়াই কাটা গেল এই ওয়াই এর সাথে, আর এখানে যদি আমরা ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি? শূন্য পাচ্ছি। এই যে দেখো এখানে দেখাইছি, তাই না? বুঝতে পারছি? সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এখন বুঝতে পারিনি স্যার। আরে শূন্য দিয়ে যে কোনো, তুমি মনে করো উপরে শূন্য আছে, এখানে নিচে 2 আছে, এখন এটা ভাগফল কত? 0। এই 0 কেন হয় তারও ব্যাখ্যা আছে, তোমরা একটু আগে চিন্তা করো, না পারলে পরে বলবো না। তো দেখো এখানে আমাদের তাহলে এই কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এটাই হলো প্রদত্ত সমীকরণদ্বয় হতে এক্স ওয়াই অপসারণের শর্ত, যে এক্স ওয়াই অপারেশন যখন আমরা করব, যে আমাদের এইভাবে করার মাধ্যমে আমরা ইকুয়েশন অপসারণ করতে পারবো। দ্যাট মিনস আমাদের যদি মনে করো এটুকের মান যদি 0 হয়, তখনই তোমার ওই ইকুয়েশন থেকে আমরা কি করব, তোমার এক্স ওয়াইকে বাদ দিয়ে দিতে পারবো, মানে পুরো ইকুয়েশনকে আমরা সলভ করে ফেলতে পারবো। বুঝতে পারছি বিষয়টা? তো সেইটা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসছে, আমাদের কোনো কিছু করতে হয় নাই, এইটুকু করার পরবর্তীতেই আমাদের এটা চলে আসছে। তাহলে এইটারই আমরা সেই ডিটারমিনেন্টের মাধ্যমে অর্থাৎ নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করব। দেখো তাহলে দেখো এই যে এইটা সমান সমান 0, এখানে এইটা সমান সমান আমাদের 0, আমি এটাকে আবার ই করে দিই, দেখো ডিলিট করে দিলাম, খেয়াল করো। তো এইটা সমান সমান 0, তাহলে এইটাকে আমরা কি করলাম, এই যে প্রথম টার্মটা হলো এই, আর দ্বিতীয় টার্মটা হলো 0, এই হলো দ্বিতীয় টার্ম 0। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে উপস্থাপন কিভাবে করলাম, এখানে a টু b1, এটা হলো কোনাকুনি আসবে, কিভাবে আসবে? কোনাকুনি, এটা আসবে কোনাকুনি, এই দেখো এই a টু b1। আর আরেকটা যেটা আছে আমাদের, এইটা যাবে আবার দেখো এই যে এইটা a1 b1। ক্লিয়ার? এইটা হলো নির্ণায়কের নিয়ম, যেটা বলো যে কোথা থেকে আসছে, এটা যে আবিষ্কার করছে সে এইভাবেই এটাকে দিয়েছে। বুঝেছো বিষয়টা? সবাই বুঝতে পারছো? জি স্যার। এখন এইটাকে ইকুয়েশনের সাথে মিলাও। মূল যে আমাদের ইকুয়েশন ছিল, মূল ইকুয়েশন ছিল আমাদের এইটা, তাই না? এই যে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তো সেখানে দেখো a2 টার্ম যেটা আছে, a2 b2, সেটা হলো 2 নাম্বার ইকুয়েশনে আছে, a1 b1 সেটা 1 নাম্বার ইকুয়েশনে আছে। ঠিক আছে? তো এইভাবে দেখো যে আমরা প্রথম 2 নাম্বার ইকুয়েশনটা যদি উপস্থাপন করি, পরে আবার যদি 1 নাম্বার ইকুয়েশনটা উপস্থাপন করি, তাহলে আমাদের সেখানে কিন্তু একটা 2 ক্রমের একটা আমাদের মানে ডিটারমিনেন্ট আমরা সেখান থেকে পেয়ে যাই। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইটার দেখো, এইটার যে এই ইকুয়েশনের নির্ণায়ক আমরা তাহলে কিভাবে উপস্থাপন করতেছি, দেখো এখানে তো এইভাবে আসলো, এখানে আমরা সারি সারি রূপান্তর করতে পারি, তাহলেও ডিটারমিনেন্টের মানের পরিবর্তন হয় না, সেটা পরে শিখবা, আজকে শিখবা। তাহলে এটাকে আমরা লিখতে পারি a1 b1 a2 b2, এইভাবে আমরা লিখতে পারি। দেখো তাহলে a1 b1, তাহলে সব নিয়ে লিখলাম a2 b2 a2 b2। ক্লিয়ার? এইটাই হলো আমাদের সেই নির্ণায়ক এই ইকুয়েশনের, এইটার মাধ্যমেই আমরা এটাকে সলভ করতে পারি। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো যেহেতু এইটাতে 2টা সারি ও 2টা কলাম আছে, তাই একে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক বলা হয়। তাই দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক কাকে বলে?
যেই নির্ণায়কের দুইটা সারি এবং দুইটা কলাম থাকবে তাকেই দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক বলা হয়। এটার জন্য কি মুখস্থ করতে হবে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক? জি না স্যার। ওকে, এইভাবেই পড়তে হবে। দেন আসো, সুতরাং কোন নির্ণায়কের সারি বা কলামের সংখ্যাকে এর ক্রম বা পর্যায় বলা হয়, যেটা আগেও শিখেছিলাম তাই না? সারি বা কলামের সংখ্যাকে এর ক্রম বা পর্যায় ইংরেজিতে অর্ডার বলে। ওকে, তিনটা নাম, হ্যাঁ তিনটা নাম, ক্রম বা পর্যায় বা অর্ডার। ক্লিয়ার? এই তিনটা নামে আমরা বলতে পারি। অনুরূপভাবে দেখো 3 নাম্বার যে ইকুয়েশন সেটাকেও তারা ওইভাবেই সলভ করছে। এখানে সমাধানের প্রক্রিয়া তোমাদের জানার দরকার নাই, কারণ এত কিছু তোমাদের লাগবে না। তোমরা জাস্ট জানো সমাধান করলে কি আসে। দেখো এখানে কয়টা ইকুয়েশন আছে, 1 2 3। ইকুয়েশনগুলো একটু খেয়াল করো। a1x b1y + c1, a2x b2y + c2, a3x b3y + c3। মানে তিনটা ইকুয়েশন এখানে কিন্তু তোমাদের আছে। প্রত্যেকটারই কিন্তু x টার্ম y টার্ম, প্রত্যেকটারই কি আছে, কয়টা টার্ম, দুইটা ভ্যারিয়েবল, 2 ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন এগুলো। তাহলে দেখো 2 ও 3 হতে সমাধান করে পাই। এই 2 নাম্বার এবং 3 নাম্বার হতে সমাধান করে যে বিষয়টা পাইছে যে দেখো x / b2c3 b2c3 b3c2, আবার এইটা থেকে আমরা পাইছি দেখো a2c3 a3c2। যেমন এটা তোমাদের এখন তোমরা বুঝতে পারতেছো না, একটু পরেই বুঝতে পারবো এই টার্মগুলো কোথা থেকে কিভাবে আসলো। আর যেটাতে কোনো এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা ভেরিয়েবল। কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল, এবং তার সাথে ভেরিয়েবল বিহীন একটা টার্ম আছে তাই না, আছে না, পদ আছে না একটা, যেমন c1 c2 c3। তাহলে তিনটার জন্য তিনটা আসবে এখানে, তিনটা, একটা x ভেরিয়েবল, y ভেরিয়েবলের জন্য একটা আসবে, এই দেখো x ভেরিয়েবলের জন্য একটা বের হইলো, y ভেরিয়েবলের জন্য একটা বের হইলো, এবং তোমার যে c ভেরিয়েবল সেটার জন্য একটা বের হইলো। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় যেটা তোমরা একটু মনোযোগ দাও, সেই বিষয়টা হলো এখানে মাইনাস সাইনটা মনে রাখো। প্রথম টার্ম প্লাস, দ্বিতীয় টার্ম মাইনাস, পরের টার্ম আবার প্লাস, কারণ এখানে কিছু না থাকলে কি প্লাস আছে, তার মাইনাস, তারপর আবার প্লাস। ক্লিয়ার? এই টার্মটা একটু মনে রাখো। তাহলে এইটা পেলাম। এখন দেখো আমরা এই যে মাউসের ইয়েতে নয়েজ করো না, মাইক্রোফোন বন্ধ রাখো সবাই, তো মাইক্রোফোনটা প্লিজ অফ রাখো। হ্যাঁ, মাইক্রোফোনটা বন্ধ রাখো। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা প্রথম কি করলাম, প্রথম করলাম এইটার সাথে এইটা নিলাম, এই দুইটা নিলাম। এই দুইটা যদি আমরা সমাধান করি লিখতে পারি এইটা সমান এইটা, লিখলে আমরা সেখান থেকে x পাই। কি পাই? xটা পেয়ে গেলাম। আবার দ্বিতীয়টাতে কি করলাম, এইটার সাথে আমরা নিলাম এইটা। ওকে, তখন সেখান থেকে y পেলাম। ক্লিয়ার? এইটা সমান এইটা করে সেখান থেকে আমরা x এর মানটা খুব সহজেই পেতে পারি তাই না? কারণ দেখো এটা যদি আমি একটু লিখে দিই, x b2c3 - b3c2 সমান লিখতে পারি কি 1/a2 b3 - a3b2, তাই না? এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা থেকে দেখো আমরা এই কোনায় কোনায় গুণ, তাই না? তাহলে x এর সাথে কি আসতেছে, a2 b3 - a3b2, এবং 1 এর সাথে শুধু এই কোনায় কোনায় যেহেতু গুণ, তাহলে সেখানে থাকতেছে শুধু হলো b2c3 - b3c2। তাহলে এখানে x এর মান যদি বের করতে চাই তাহলে আমরা x সমান কি লিখব, এইটাকে এইটা দ্বারা ভাগ করে দেব। তার মানে আমরা লিখব b2c3 - b3c2 ডিভাইড বাই হলো a2b3 - a3b2। দেখো এটা হয়েছে কিনা, এই যে b2c3 - b3c2 - b3c2, দেখছো মিলে গেছে এটা, তাই না? তাহলে x এর পরিবর্তে এটা পাই, y এর পরিবর্তে এটা পাই। তো এইটারে আবার দেখো আমরা কিভাবে লিখতে পারি। এখন x ও y এর মান ধারা 1 নং সমীকরণ সিদ্ধ হলে, মানে এই x এবং y এর মান কোথায় বসাবো, 1 নম্বরে বসাবো। তাইলে কি কোনো x আর y টার্ম থাকবে? সবই তো তোমার কিসে থাকবে, সহগে এই ইকুয়েশনটা উপস্থাপন হয়ে যাবে, তাই না? কারণ x এর মান যদি এটা বসাই, এর মধ্যে কোনো ভেরিয়েবল আছে, এই যে এটার মধ্যে কোনো ভেরিয়েবল আছে, এই টার্মটার রাইট সাইডে কোনো নাই, ভেরিয়েবল নাই। তার y এর মান যদি y এর পরিবর্তে এটা বসাই, এটার মধ্যে কোনো ভেরিয়েবল আছে, x বা y টার্ম আছে, নাই। তার মানে পুরো ইকুয়েশনটা শুধুমাত্র সহগের মাধ্যমে উপস্থাপন হচ্ছে।
এটাই দেখো, এর বলছে মান 1 নং সমীকরণ সিদ্ধ হলে তবে আমরা এটা ইকুয়েশনটা পাই, তবে আমরা এই ইকুয়েশনটা পাই। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তখন আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। তো এই ইকুয়েশনটা নিয়েই এখন মেথড। তাহলে দেখো তিনটি একঘাত সমীকরণ হতে xy অপসারণের এটি শর্ত। ঠিক আছে, এইভাবেই আমাদের এই সমীকরণ থেকে তোমার xy কে অপসারণ করতে হবে। এখন দেখো এই যে সমীকরণটা আছে এটা 4 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। ক্লিয়ার? 4 নম্বর সমীকরণকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। এইটা হলো কয় ক্রমের এটা হলো কোন পর্যায়ের তোমার নির্ণায়ক? কত পর্যায়ের? এটা হলো 3 পর্যায়ের সমীকরণ। এখানে বলা আছে তৃতীয় পর্যায়, তাই না? এই যে তৃতীয় পর্যায়ের নির্ণায়ক, তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তাই তৃতীয় পর্যায়ের নির্ণায়ককে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক দ্বারা উপস্থাপন করা সম্ভব। তৃতীয় পর্যায়ের নির্ণায়ককে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক দ্বারা উপস্থাপন করা সম্ভব। দেখো এগুলো সব দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক না, যে 2টা কলাম 2টা সারি, তাই না? এই যে 2টা সারি 2টা কলাম, আগে সারি মানে আর রো, পরে কলাম। ওকে, যেমন এই যে শাক। ওকে, আগে সারি পরে কলাম, সারি আগে পরে কলাম। তো এইটা কিভাবে হয়? নিম্নলিখিত উপস্থাপনা যদি আমরা করি তার আগে আমাদের ইকুয়েশনটাকে একটু লিখতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা এখান থেকে একটু লিখে নেই। দেখো এখানে খেয়াল করো, a1, এটা কি a1, খেয়াল করো এখানে কি a1, তাহলে সেই a1 আমরাই লিখলাম, লিখেছি? খেয়াল করছো সবাই? সবাই দেখতেছো? জি স্যার। ওকে, তাহলে দেখো এই যে B2C3 এটা হলো কি এই কোণাকুনি আসছে, তাই না? এই কোণাকুনি আসছে, এই কোণাকুনি, এই যে প্রথম বাম পরে ডান, তাই না? হ্যাঁ, এই যে B2C3 দেখেছো? B2C3, দেখো B2C3 বসাইছি, পেরেছি এটা। তারপর হলো কি মাইনাস B3C2, এই দেখো B3C2 হয়েছে, হয়েছে? বুঝতে পারছি বিষয়টা? আবার বলবো, দেখো এখানে কি প্রথম A1 বসাই দিলাম, A1 বসাই দিছি। এরপর মানে এই তোমার ডিটারমিনেন্টের সিম্বল মানে এই যে খাড়া দাগ দিলাম, দেওয়ার পরে এখান থেকে উঠাইতে হবে। আমরা বলছিলাম কি এখানে যে এই যে গুণফলগুলা, এই পদটা হলো কোনো একটা ডিটারমিনেন্টের যদি হয় A1 B1 A2 B2, তাহলে সেটা হবে কি কোণাকুনি গুণ করা। এই বরাবর, আবার এটা যাবে নিচের থেকে উপরে। ক্লিয়ার? এটা হলো বাম থেকে ডানে নামবে, আর এটা হলো বাম থেকে ডানে উপরে উঠবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে গুণফলটা B2C3 তার হলো কি এই কোণাকুনি বরাবর। তাহলে এই কোণাকুনি বরাবর যদি হয় তাহলে B2 বসবে এখানে, C2 বসবে এখানে। ক্লিয়ার? এবং পরেরটা হবে, এরা তো এর দিকে নামলো, আর পরেরটা হলো কি মাইনাস হলো ওই সূত্রের নির্ণায়কের মানে মূল যে সমাধান করার যে পদ্ধতি সেখান থেকে মাইনাস আসলো। সেই মাইনাসটাকে আমরা কি করলাম, মাইনাসের পরে যে পদটা আসলো সেটা হলো নিচে থেকে উপরে উঠবে, উপরে বরাবর। তাহলে উপরে প্রথমে কি বসলো, এটা হলো B3C2, তার মানে হলো এইটা যদি আমরা এখানে বসাই, দেখো B3C2। ক্লিয়ার? তাহলে এটা একটা ডিটারমিনেন্ট হয়েছে না? দেখো B2C2 B3C3 B2, এটা C3 2 না 3, হ্যাঁ এটা হলো B3C2, প্রথমটা ঠিক আছে, এটা 3। তাহলে দেখো B2C3 আর হলো B3C2। তাহলে দেখো এখানে প্রথম হলো B2C2 B3C3 ক্লিয়ার? বুঝেছো? সবাই বুঝেছো? জি স্যার। জি স্যার, এবার বুঝছি। এইবার দেখো এই যে মাইনাসটা আসলো, সেই মাইনাসটা বসায় দিলাম, এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিছি। তারপর আমাদের আছে কি B1, তাহলে এখানে আমরা B1 বসাই দিলাম। B1 বসায় কি করলাম, এখানে ইকুয়েশনটা আসছে কিরকম দেখো, A2C3 মাইনাস হলো A3C2। তাহলে আমরা ওই আগে ডিটারমিনেন্টের দাগ দিই, তাহলে কি হবে কোণাকুনি, তাহলে A2C3 আর এটা আসবে কি A3C2। ক্লিয়ার?
তাহলে দেখো তো এটা মিললো কিনা এখানে A2 C2 A2 C2 A3 C3 A3 C3 পেয়েছো? মিলেছে? জি স্যার মিলছে। হ্যাঁ, পরেরটা আছে দেখো, খেয়াল করো। পরেরটা হলো তোমার C1, তাহলে আমরা C1 বসাই দিলাম এবং C1 এর আগে কি সাইন আছে? প্লাস সাইন আছে, তাহলে সেই প্লাস সাইন বসাই দিলাম। তো প্লাস সাইন বসাই দিলাম, C1 বসাই দিলাম। এখন নির্ণায়ক আমি এখানে লিখে দিই, দেখো A2 B3 মাইনাস A3 B2। এটা নির্ণায়ক উপস্থাপন করো, কেউ একজন উপস্থাপন করো। কে করবে? কেউ একজন বলো এখানে কি লিখবো, স্যার আমি বলি। বলো। স্যার A2 B2 হ্যাঁ A2 হ্যাঁ এখানে হলো B3, এখানে A3 B2। গুড, ভেরি গুড, এই তো তোমরা পেরেছো, কংগ্রাচুলেশনস। এই তো, তাহলে আমি কি কঠিন অঙ্ক কঠিন মনে হয়? জি না স্যার। সহজ। না স্যার যে সমীকরণ এইটাই হলো মূল ব্যাপার। এখন মাইক্রোফোন বন্ধ করো। ওকে, তাহলে দেখো এটা আমরা পেলাম। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবে। তো এখন দেখো, তাহলে এইটাকে আমরা যদি সম্পূর্ণভাবে উপস্থাপন করি তখন আমরা বলতে পারি, দেখো A1 B1 C1, এই যে A1 B1 C1 প্রথম একটা এতে বসায় দিলাম, সারিতে বসায় দিলাম। পরবর্তীতে A2 B2 C2, পরবর্তীতে A3 B3 C3, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে এটা উপস্থাপন করে। প্রশ্ন একটা আসতে পারে, স্যার এইটা থেকে এইটা কিভাবে আসলো, তাই না? নাকি যে আমাদের এই থেকে এইটা কিভাবে আসলো? তাহলে দেখো মজার বিষয় তোমাদের দেখাই দেই। এখানে দেখো এই ম্যাট্রিক্সটা আমি এখানে উপস্থাপন করি। এই তুমি কি তোমার মাইক্রোফোনে সাউন্ড এত নয়েজ কেন আসে? অনেক নয়েজ আছে। হ্যাঁ, তুমি হেডফোন ব্যবহার করো, অবশ্যই হেডফোন ব্যবহার করো এবং ভালো হেডফোন ব্যবহার করো। তো দেখো এখানে আমরা এই ম্যাট্রিক্সটাকে উপস্থাপন করি। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। টাইমটা দিকে একটু খেয়াল রাখো তো, কখন এটা ডিসকানেক্ট হয়ে যায় আমাকে একটু জানাইও। ওকে, তো এইটাকে আমরা যখন উপস্থাপনায় নেব, খেয়াল করো একটু চিকন দাগ নেই, তাহলে বুঝতে সহজ হবে। ধরো আমরা এইটাকে বের করব, A1টাকে বের করব, তখন আমরা টি এর মতো একটা শেপ অঙ্কন করব, টি, এক্স্যাক্টলি টি। দেখো তাহলে আমরা এই বরাবর যাব আর এই বরাবর যাব, এগুলো বাদ হয়ে যাবে যেহেতু আমরা A1টাকে নেব। তাহলে A1 দিয়ে আমরা ম্যাট্রিক্সে বার দিয়ে দিলাম, তাহলে হলো কি থাকে কতটুকু? থাকে শুধু B2 C2 আর হ্যাঁ, B3 গুড। তাহলে হলো কি B2 C2 B3 C3। দেখো তো এটা এখানে আছে কিনা, এই যে দেখো এই 1 নম্বরে পাইছো, পেয়েছো না এটা? এই যে দেখো এটার সাথে এইটা মিলেছে না প্রথমটা? কার্সরের দিকে সবাই খেয়াল করবা, আমার কার্সর কোন দিকে যায় সেদিকে সবাই নজর রাখবে। পরেরটা হচ্ছে স্যার, পরেরটা হচ্ছে মাইনাস বি এর ক্ষেত্রে আমরা টি এর করে বের করতে পারি। এক্স্যাক্টলি। তারপর এটাকে নাও, এইটাকে নাও, এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাই না? থাকবে কি A2 C2 A3 C3। দেখো A2 C2 A3 C3 চলে আসছে। পরেরটা আবার বাদ দাও, এই C1টা যখন নেবে তখন বাদ দিবে হলো এই কলামটা, এই সারিটা বাদ দিবে আর এই কলামটা বাদ দিবে। থাকবে কি A2 B2 A2 B2 A3 B3 A3 B3। মিলেছে? ক্লিয়ার? মিলেছে? হ্যাঁ, তাহলে এইটাকে, তাহলে আমরা এইটাকে এইটার মাধ্যমে উপস্থাপন করতে পারি, তাই না? তার মানে কি দাঁড়ালো, এইটা বা এইটা দুইটা একই উপস্থাপনা, কিন্তু এইটাকে আমরা মানে তৃতীয় কি বলে এটাকে, পর্যায়ের নির্ণায়ক দ্বারা উপস্থাপন করছি, তৃতীয় পর্যায়ের নির্ণায়ক দ্বারা উপস্থাপন করতেছি। আর এটাকে আমরা এই তৃতীয় পর্যায়ের নির্ণায়কটাকে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক দ্বারা উপস্থাপন করা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে পড়ো, আমরা পড়ি। দেখো যেহেতু 4 নং সমীকরণ, 4 নং সমীকরণ কোনটা? 4 নং না 6 নং, এই যে 6 নং এই সমীকরণটা।
সমীকরণের বাম পক্ষে 3টি সারি 3টি কলাম আছে, তাই একে তৃতীয় পর্যায় নির্ণায়ক বলা হয়। তাহলে তৃতীয় পর্যায় নির্ণায়ক কাকে বলে? যেই নির্ণায়কের 3টা কলাম 3টা সারি এবং 3টা কলাম আছে তাকেই তৃতীয় পর্যায়ের নির্ণায়ক বলে। ক্লিয়ার? অতএব দেখা যাচ্ছে যে দুইটি পদ বিশিষ্ট দুইটি সমীকরণ বা 3টি পদ বিশিষ্ট 3টি সমীকরণ হতে সচল রাশিগুলো অপসারণ করতে হলে এদের সহগগুলো দ্বারা একটি নির্ণায়ক গঠন করতে হয়। যে আমরা এক্স ওয়াই কে যদি অপসারণ করতে চাই তাহলে কি সহগগুলো দ্বারা একটা নির্ণায়ক গঠন করতে হবে, এটাই বলছে। এবং এর সমান 0 বসালে অপসারণের শর্তটি পাওয়া যাবে। হ্যাঁ বল। কি ক্লাস কি কঠিন লাগতেছে? তাহলে প্রথম দিন একটু এমন লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না সেটা ঠিক হবে, কিন্তু মানে কঠিন তো লাগতেছে না, সবকিছু সহজই তো মনে হচ্ছে, তাই না? এবং সবকিছুই সহজ। হ্যাঁ সহজে, কিন্তু প্র্যাকটিস করতে করতে আমাদের কাছে আরো সহজ হয়ে যায়। অনেকদিন পরে অঙ্কগুলো আমি দেখলাম তো, হ্যাঁ হ্যাঁ একটু আনইজি লাগতেছে ভিতরে। ওকে, অসুবিধা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। নিয়মিত এখন থেকে প্র্যাকটিস শুরু করো। আর এই পিডিএফটা তোমাদের তো দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, একদম নোট সহ, মানে যেভাবে লিখছি সেইভাবেই তোমরা পেয়ে যাবে। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো এই ইকুয়েশনগুলোকে আমরা আবার লিখলাম, আবার লিখে এই ইকুয়েশনটা শুধু সহগ দিয়ে দেখো, এই যে শুধু সহগটা, হ্যাঁ শুধু সহগ দেখো, a1 b1 c1, তারপর হলো দ্বিতীয়টা a2 b2 c2, a2 b2 c2, দ্বিতীয়টা a3 b3 c3, a3 b3 c3 দিয়ে উপস্থাপন আমরা করলাম, এবং এটা সমান সমান সবসময় শূন্য হবে। শূন্যটা কিন্তু ইকুয়েশন থেকেই আসছে। শূন্যটা কোথা থেকে আসছে? ইকুয়েশন থেকেই কিন্তু শূন্যটা এসেছে। ওকে, তাহলে এইটার মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। তো এখন এইটাকে সাধারণত ডি ধারা উপস্থাপন করা হয়। কি ধারা উপস্থাপন করা হয়? ক্যাপিটাল ডি, ডিটারমিনেন্টের ডি। নির্ণায়কের ইংরেজি হলো ডিটারমিনেন্ট। ওকে, ওখান থেকে ডিটা আসতেছে। আর তোমরা যে এইভাবে পড়তেছো, বিশ্বাস করো কেউ কিন্তু এভাবে পড়বে না। যারা পড়বে সবাই দেখবা যে ওই নিয়ম থেকে আসবে, কোনটাকে ডিটারমিনেন্ট বলে এবং সেটা কোনটা এলিমেন্ট, এইভাবে পড়া যাবে। কিন্তু ডিটেলস কেউ এভাবে রিডিং পড়ে অঙ্ক কেউ করায় না। কারণ আমি এটা আলোচনা কেন করতেছি, যাতে তোমাদের বেসগুলো ভেরি স্ট্রং হয়। ওকে, বলতে পারো যে কোনো একটা সমাধান এইভাবে কেন করতেছি, সেটার আসলে কারণটা কি, সেই কারণটা কোথা থেকে আসছে সেখানে তুমি চলে আসতে পারবে খুব সহজেই। ওকে, দেন আসো এখানে আমরা আসি। তো এখানে নির্ণায়ক গঠনকারী এ বি a1 b1 c1 a2 b2 ইত্যাদি বর্গগুলোকে ইত্যাদি বর্ণগুলোকে নির্ণায়কের উপাদান বা এলিমেন্ট বলে। আর a1 b2 c3 a1 b2 c1 মানে এই যে কোনাকুনি যে গুণ করলাম, কোনাকুনি দেখো, এই যে কোনাকুনি আমরা গুণ করলাম, এই যে কোনাকুনি গুণ করলাম, এই গুণগুলোকে কি বলে? নির্ণায়কের পদ বলে, টার্ম। ইংরেজিতে বলে টার্ম, আর বাংলায় বলে নির্ণায়কের পদ। ক্লিয়ার? বুঝতে পারছো? গুণফল কইরা যে রাশিগুলো আমরা পাবো সেটাকে আমরা বলবো পদ বা ইংরেজিতে টার্ম বলবো। আর প্রত্যেকটা যে আলাদা আলাদা তোমার উপাদান আছে সেইগুলোকে আমরা উপাদান, নির্ণায়কের উপাদান বা এলিমেন্ট বলবো। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আর এখানে বোঝো না? আবার বলবো, মনে করো এই যে দেখো এখানে এই যে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এটা কি হয়? a1 b2 c3 নাকি? এই যদি কোনাকুনি গুণ করি, তাই না? আবার যদি নিচে থেকে কোনাকুনি উঠি তাহলে কি হবে? a3 b3 বললাম a3 b2 c1। তাহলে এই যে পুরোটা এইটা হলো কি? পদ বা টার্ম বলে। এটাকে কি বলে? পদ বা টার্ম বলে, কারণ এগুলো হলো গুণ করছি, এলিমেন্টগুলো গুণ করে এই পদগুলো পেয়েছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, পরে দেখো 1 2 3, এই যে দেখো এর পরে 1, বি এর পরে 1, সি এর পরে 1, আবার দেখো এর পরে 1, এর পরে 2, এরপর 3। এগুলোকে বলা হয় প্রত্যয় বা সাফিক্স। এগুলোকে কি বলা হয়? প্রত্যয়, বাংলায় বা ইংরেজিতে সাফিক্স। ওকে, বলা হয়। তারপর দেখো a1 b2 c3 বরাবর একটি কর্ণ টানলে একে প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। মানে a1 b1 c3, a1 b1 c3, এটাকে কি কি ডায়াগোনাল বলবো আমরা?
প্রধান কর্ণ, প্রধান কর্ণ। ক্লিয়ার? এই যে এদিকে যে আমরা একটা কর্ণ আঁকতেছি সেটাকেই আমরা বলবো প্রধান কর্ণ। আর A2 B2 C1 এদিক বরাবর যে কর্ণটা আসবে সেটাই হলো, দেখো এই যে A3 B2 C1 বরাবর যে কর্ণটা সেটাকে মাধ্যমিক কর্ণ, বাংলায় ইংরেজিতে সেকেন্ডারি ডায়াগোনাল বলা হবে। তাহলে কি প্রথম ডায়াগোনাল থেকে আমাদের সবসময় সেকেন্ডারি ডায়াগোনাল বিয়োগ করে আমরা রেজাল্ট বের করি। ক্লিয়ার বিষয়টা? বোঝো নাই না? ধরো A1 B1 A2 B2 এটা একটা নির্ণায়ক। তাহলে আমরা কি করি দেখো, কোনাকুনি গুণন করে প্রথম হলো প্রধান ডায়াগোনাল কোন বরাবর? এই বরাবর, তাই না? তাহলে এটা কি আসবে আমাদের A1 B2, আবার তারপর হলো কি, তারপর কোন দিকে যাবে? এই বরাবর যাবে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখবো? মাইনাস A2 B1। তাহলে এটা হলো কি, এটা হলো প্রধান ডায়াগোনাল, এটা হলো মাধ্যমিক ডায়াগোনাল, মাধ্যমিক কর্ণ। একটা হলো প্রধান কর্ণ আর একটা হলো মাধ্যমিক কর্ণ। বুঝতে পারছো বিষয়টা? যে আমাদের এই যে এই প্রথম যেই বরাবর যাব সেটা হলো প্রধান যে কর্ণ, সেই বরাবর প্রথম টার্মটা আমরা যদি যাই তাহলে পেয়ে যাব। এই যে প্রথম টার্মটা আমরা পেয়ে যাব, এই যে টার্ম বা পদ। এবং দ্বিতীয়টা পেতে হলে আমাদের নিচে থেকে উপরের দিকে যাইতে হবে, তার মানে হলো সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ মাধ্যমিক কর্ণ বরাবর যেতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তো দেখো প্রধান কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল A1 B2 C3 কে প্রধান পদ বলে। এটাকে প্রধান পদ বলে। কি পদ বলে? প্রধান পদ। প্রধান পদ। ক্লিয়ার? আর মাধ্যমিক কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফলকে বলে দ্বিতীয় পদ। তাহলে এইটা হলো আমাদের কি? দ্বিতীয় পদ। এইটা হলো আমাদের দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ। বুঝতে পারছি সবাই? দ্বিতীয় পদ বলে। এখন আসো তৃতীয় পর্যায়ের নির্ণায়ককে উপরের V এর ন্যায় দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের সাহায্যে প্রকাশ করা যায়। দেখছো এই যে 5 নম্বর সমীকরণ, এই যে এইটা হলো তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তাহলে তৃতীয় পর্যায়ের নির্ণায়ককে আমরা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করতে পারি। ওই কথাটাই বলছে এখানে, ওই কথাটাই এখানে বলা হয়েছে। এখন আসো নির্ণায়কের বিস্তৃতি অর্থাৎ মান নির্ণয়ের প্রক্রিয়া। এখন হলো নির্ণায়কের বিস্তৃতি অর্থাৎ মান নির্ণয়ের প্রক্রিয়াটা আমরা শিখব। এক্সপানশন অফ ডিটারমিন্যান্ট, সবসময় ইংলিশ টার্মগুলো পড়বা, অবশ্যই পড়বা। ওকে, তাহলে খেয়াল করো প্রথম যেটা নেব সেটা 1/1 আকারের একটা ক্রম। মানে এখানে আমরা সাধারণত এই ম্যাট্রিক্স বা নির্ণায়ক, এটা কনফিউশন, মানে এদের উপস্থাপনা একই। ম্যাট্রিক্স যেটা সেখানে এখানে থার্ড ব্র্যাকের মতো থাকে, আর নির্ণায়কের যেটা সেটা কিন্তু এটা থাকে না, তাই না? বুঝতে পারছি বিষয়টা? তো এই কারণেই সেগুলোকে সবসময় উপস্থাপন করা হয় 1/1। এখানে কিন্তু এটাকে মাল্টিপল বলা যাবে না, এটাকে বলতে হবে বাই। এটা কি বলতে হবে? বাই। 1/1। এখানে গুণ চিহ্নটা হলো বাই বলতে হবে। গুণ চিহ্নটাকে কি বলতে হবে? বাই বলতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? গুণ চিহ্নটাকে বাই বলতে হবে। 1/1 তার মানে হলো একটা সারি একটা কলাম। অলওয়েজ এইটা মনে রাখতে হবে, আরসি বা সারি কলাম। সারি, এটা হলো সারি, আর এখানে ককর কলাম। ক্লিয়ার? তাহলে আমরা এটা একটি নির্ণায়কের দ্বিধারা উপস্থাপন করা হয়, আর ওখানে তোমার সহগগুলো এইভাবে উপস্থাপন করা হয়। তবে দেখো যদি একটি নির্ণায়ক ডি ইকুয়াল এটা হয় তবে নির্ণায়ক ডি এর মান হবে এ। ডি এর মান হবে কি? মান এ। এখানে নির্ণায়কের বিস্তৃতি অর্থাৎ আমরা এটার মান বের করতেছি, কিন্তু বুঝতে পারছো নির্ণায়কের মান, সেই পদ্ধতি শিখতেছি। তাহলে দেখো তবে নির্ণায়কের ডি এর মান হবে এ, অর্থাৎ কোনো নির্ণায়কের একটি মাত্র সারি ও একটি মাত্র কলাম থাকলে তার মান হবে নির্ণায়কটি, অর্থাৎ যে সংখ্যা দ্বারা নির্ণায়ক গঠিত ওই সংখ্যাটিই হবে। ক্লিয়ার? এখানে দেখো এই নির্ণায়কটা কি দ্বারা গঠিত হয়েছে? এ দ্বারা গঠিত হয়েছে। তাহলে এই ডি নির্ণায়কের মান হবে কি? অনলি এ, তাই না? ডি নির্ণায়কের মান হবে কত? এ। দেখো একটা উদাহরণ যদি দেখায়, যেমন মনে করো 6 একটা নির্ণায়ক, তাহলে এর হলো কি মান হলো কত? 6।
আবার দেখো -4 এটা একটা নির্ণায়ক, তাহলে এর মান হবে কত? -4। বুঝতে পারছি সবাই? জি স্যার। এখন আসো, এটা গেল এক পর্যায়ের, এখনো মানে প্রথম পর্যায়ের নির্ণায়ক, এখন আসো দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। তো দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কে খেয়াল করো, দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের বিস্তৃতি, এক্সপানশন অফ সেকেন্ড অর্ডার ডিটারমিন্যান্ট, সেকেন্ড অর্ডার। এখানে তোমার এই পর্যায় বলতে অর্ডার বোঝায়, ইংরেজিতে হলো অর্ডার, বাংলা হলো পর্যায়। বাংলা হলো পর্যায়। ওকে, তাহলে কি হলো এখানে দেখো a1 a2 b1 b2 এটা একটা নির্ণায়ক। এটাকে যদি আমরা লিখি তাহলে এই কোণাকুণি গুণ করব, তাই না? এই যে কোণাকুণি বা এই কোণাকুণি, ক্লিয়ার? এই দুই কোণাকুণি, তাহলে কি হলো প্রথম a1 b2 মাইনাস হলো b2 b1 a2, এই যে b1 a2, এখানে a1 টা আগে লিখছে, b1 টা পরে লিখছে, ক্লিয়ার? এটা একই কথা, তুমি b1 আগে লেখো, এটাকে এইভাবে লেখো b1 a2, গুণ করলে তো একই আসবে। যেমন মনে 5 গুণন হলো 6 সমান কত আসে? 30। তারপর যদি লেখো 6 মাল্টিপ্লাই 5, দেন ইউ উইল গেট দ্য সেম নাম্বার, 30 পাবে। স্যার মাইনাসটা মাইনাসটা নিয়ম, মাইনাসটা ওই যে সূত্র এই নির্ণায়ক যে আবিষ্কার করছে সেই থেকে এখানে সে বসাইছে মাইনাস, ওকে, তার নিয়ম অনুসারে এটা সবসময় মাইনাস হবে। মানে প্রথম দেখো এটা হলো কি বরাবর, এটা হলো প্রধান কর্ণ বরাবর, তারপর মাইনাস হলো তোমার মাধ্যমিক কর্ণ বরাবর আমাদের আগাইতে হবে, ক্লিয়ার? বলো স্যার। এখানে মাইনাস আছে, তার আরেকটা বিষয় আমি একটু লক্ষ্য করতেছি, কারণ যোগ থাকলে গুণ, অনেক সময় আবার ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয়, মানে লগের ক্ষেত্রে। ওইটা এখানে মিলাইও না, তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। এই ডিটারমিনেন্ট পুরোটাই আলাদা, বুঝছো? আচ্ছা, এটার সাথে ওইটার সাথে মিলানো যাবে না। তাহলে দেখো এই ক্ষেত্রে বামের সর্বোচ্চ উপাদানটিকে তা হতে অঙ্কিত কর্ণ বরাবর, দেখো এই ক্ষেত্রে বামের সর্বোচ্চ উপাদানটিকে তা হতে অঙ্কিত কর্ণ বরাবর বিপরীত উপাদানটির সাথে গুণ করে এদের গুণফলের সাথে, দেখো এই যে বামের সর্বোচ্চ উপাদান হলো কোনটা? সর্বোপরে যেটা, এটার সাথে আমরা গুণ করলাম কর্ণ বরাবর, কোন বরাবর? কর্ণ বরাবর গুণ করছি। এই দেখো বিপরীত উপাদানের সাথে, এই যে এইটার বিপরীত উপাদান এইটা, তো কর্ণ বরাবর গুণ করলাম এদের গুণফলের সাথে। এই দেখো সেই এদের গুণফলের সাথে অবশিষ্ট উপাদান দুইটির, অবশিষ্ট উপাদান হলো এই বরাবর, অবশিষ্ট উপাদান দুইটির এই যে b1 a2, অবশিষ্ট উপাদান দুইটির গুণফলের চিহ্ন পরিবর্তন করে যোগ করলেই নির্ণায়কটির বিস্তৃতি পাওয়া যায়। চিহ্ন পরিবর্তন করে যোগ করা মানে বোঝো যে এখানে আমরা করলাম, এটাকে এইভাবে যদি লিখি, দেখো a1 b1 প্লাস মাইনাস a2 b1, এইটাকে আবার কি ভেঙে এইভাবে লিখতে পারি না? a1 b1 প্লাস মাইনাসে মাইনাস a2 b1, ক্লিয়ার? এই জন্যই বলছে চিহ্ন পরিবর্তন করে যোগ করলে নির্ণায়কটির বিস্তৃতি পাওয়া যায় বা মান পাওয়া যায়, ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এইটা শিখলাম আমরা দ্বিতীয় পর্যায়ের একটা নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। এখন আসো তৃতীয় পর্যায়ে নির্ণায়কের বিস্তৃতি, এক্সপানশন অফ থার্ড অর্ডার ডিটারমিন্যান্ট, ওকে? তাহলে দেখো এই ক্ষেত্রে কোনো নির্ণায়কের প্রথম উপাদানটি হতে আরম্ভ করে ধারাবাহিকভাবে প্রথম সারি বা কলামের অন্তর্গত একটু উঠিয়ে দিই, দেখো তাহলে খেয়াল করতে পারবো। এই ক্ষেত্রে কোনো নির্ণায়কের প্রথম উপাদানটি হতে আরম্ভ করে, প্রথম উপাদান কোনটা? a1, ধারাবাহিকভাবে প্রথম সারি বা ক্রমের কলামের অন্তর্গত প্রত্যেক উপাদানের স্ব অবস্থানের সারি বা কলাম বাদ দিয়ে, সারি বা কলাম যেমন মনে করো এই দেখো এইটাও বাদ দিলাম, এই বরাবর বাদ দিলাম, এই বরাবর বাদ দিলাম, দেখো এই বরাবর বাদ দিয়ে এটা লিখছি না? লিখছি কিনা? পরবর্তীতে আবার আগে পিএসসির মতোই, হ্যাঁ ওইটাই, মানে এখানে মান বের করার প্রক্রিয়াটা বলতেছে আর কি। আগেও তো আমরা মানটা কিভাবে আসছে সেই পদ্ধতি দেখছি, আগে হলো ইকুয়েশন থেকে ডিটারমিনেন্টে আসছি, আর এখন ডিটারমিনেন্টের মাধ্যমে ডাইরেক্ট সমাধান করে ফেলবো, ওকে? হ্যাঁ, তাহলে দেখো এইভাবে, তাও d2 দিয়ে তুমি এইটাকে বাদ দিবা, এটাকে বাদ দিবা, তাহলে এটুক থাকবে, আবার c1 দিয়ে এইটা বাদ দিবা, তাহলে এই এটুক থাকবে, তাই না? তো সেইভাবে করে কিন্তু এখানে আমরা এটাকে পেয়ে গেলাম। তো এটাকে আবার ভাঙবো, তখন কি হয়? কোণাকুণি গুণ হবে, এই b2 c3, দেখো b2 c3, আবার এই কোণাকুণি, এটার সাথে এটা গুণ আকারে আছে,
তাহলে এইভাবে আসলো। তো এইভাবে আমাদের এটাকে পুরোপুরি আমরা লিখতে পারি, মানে এটাকে গুণ করলে তখন এটাকে ভেঙে এইভাবে লেখা যায়। তাহলে উপরে নির্ণায়কটিকে সংক্ষিপ্ত আকারে a1 b2 c3 লেখা যায়। সংক্ষিপ্ত আকারে কি লেখা যায়? a1 b2 c3, a1 b2 c3, এটারে সংক্ষিপ্ত আকারে এটাকে লেখা যায়। তৃতীয় পর্যায়ে নির্ণায়ককে দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক আকারে বিস্তৃত করতে সুবিধা হয়। দেখো, তৃতীয় পর্যায়ের নির্ণায়ককে প্রথমে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কে বিস্তৃতি করতে সুবিধা হয়। তৃতীয় পর্যায়ের নির্ণায়কটাকে আমরা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করছি, তারপর সমাধান করছি, মানে মান বের করেছি, তাই না? এটা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক, এটাকে দ্বিতীয় পর্যায়ে মানে নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করলাম বা প্রকাশ করলাম, তারপর এটাকে আমরা সমাধান করলাম। এই যে এখান থেকে সমাধান করে 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 একদম শেষ পর্যন্ত এসেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? ওকে। তো এটাই বলছে যে বিস্তৃত করাতে এটা সুবিধা হয়, ভুল কম হয়। এখন দেখো, এই একটা পদ্ধতি, এইটার অল্টারনেটিভ আরেকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাকে বলা হয় সারাস ডায়াগ্রাম। হ্যাঁ, সারাস ডায়াগ্রাম, SARRUS ডায়াগ্রাম। ওকে, সারাস ডায়াগ্রাম। এর সাহায্যে তোমার 3/3 আকার নির্ণায়কের মান নির্ণয় করা যায়। তাহলে সেটা দেখো কিভাবে করব। তো সেই ক্ষেত্রে এখানে তোমার ম্যাট্রিক্স কত, এটা এই নির্ণায়কটা কত? 3/3, তাই না? তৃতীয় পর্যায়ের একটা নির্ণায়ক। তাহলে আমাদের করতে হয় কি, প্রথম দুইটা কলাম, এই যে দুইটা কলাম আমি আবার রিপিট করব। দেখো, এই রিপিট করছি এখানে, দেখেছো যে a1, দেখো খেয়াল করো, a1 a2 a3, a1 a2 a3, ক্লিয়ার? তারপর দেখো b1 b2 b3, b1 b2 b3, দুইটাকেই আবার লিখলাম। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এখন আসো আমরা এটাকে তারপর কোনাকুনি আগাবো। দেখো, এই যে a1 b2 c3, আবার দেখো b1 c2 a3, c1 a2 b3, শেষ, আর যাব না। আবার ঠিক নিচ থেকে উপরে উঠবো, খেয়াল করো, a3 b2 c1, b3 c2 a1, c3 a2 b1, ক্লিয়ার? এইভাবে করে এটাকে সমাধান করব। দেখো এখানে আমরা লিখছি, প্রথমে দেখো a1 b2 c3, a1 b2 c3, পেয়েছো? তারপর হলো কি প্লাস, তারপর হলো কি, দেখো b1 c2 a3, b1 c2 a3, তারপর হলো আবার প্লাস c1 a2 b3, c1 a2 b3। এখন নিচে যখন যাব তখন আবার মাইনাস, নিচেটা যখন মানে প্রধান তোমার যে কর্ণ থাকবে, প্রধান কর্ণ বরাবর সব প্লাস, আর দ্বিতীয় যে কর্ণ সেইটা যখন আসবে তখন আমাদের মাইনাস বসাইতে হবে। তখন আমাদের কি বসাতে হবে? মাইনাস বসাইতে হবে। তখন মাইনাস হতে হবে। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার, একটু ক্লাস আছে তো, আমি পরে ব্যাক করবো, প্রিয়। ওকে, তাহলে আমাদের কি হইলো? আমাদের এইটা দেখো, নিচে থেকে যখন যাবে তখন সবগুলো মাইনাস। এই দেখো, মাইনাস a3 b2 c1, a3 b2 c1, পেয়েছো? তারপর আবার মাইনাস b3 c2 a1, b3 c2 a1, ক্লিয়ার? তারপর মাইনাস c3 a2 b1, c3 a2 b1, ক্লিয়ার? একবারে বের করছি। এখন দেখো এখানে a1 b2 c3, হ্যাঁ বলো। স্যার স্ক্রিনটা দেখা যায় না কেন? সবাই কি দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি তাহলে বের হয়ে আবার আসো, পেয়ে যাবা। তাহলে বুঝতে পারছো বিষয়টা? এইভাবে আমরা দেখো এই যে সমীকরণটা পেলাম আর এখানকার এই সমীকরণটা দুইটাই কিন্তু এক। দেখো a1 b2 c3 আছে কিনা? a1 b2 c3 আছে না? এই যে a1 b2 c3 আছে, আর মাইনাসের একটা টার্ম নাও, a1 b3 c2, a1 b3 c2, a1 b3 c2 কোথায় আছে? দেখো মাইনাসের একটা টার্ম দেখো, a1 b2, এই যে a1 b3 c2, এই যে a1 b3 c2, পাইছো এই টার্মটা? পাইছো? তার মানে এখানে এই ইকুয়েশনে যেটা আসতেছে, এই ইকুয়েশনে ওই একই ইকুয়েশন আসতেছে, একই সমীকরণ আসতেছে। এখন তোমাদের যেটার মাধ্যমে মানে সহজ মনে হয় সেইভাবে করবা।
কিন্তু কোনোভাবে চিহ্ন ভুলে দিতে পারবে না, এটাই হলো শর্ত। ওকে, তাহলে দেখো সারাস ডায়াগ্রামের সাহায্যে নির্ণায়কের মান নির্ণয় করো। এই যে সারাস ডায়াগ্রামের মাধ্যমে নির্ণয়, একটা সমাধান দিছে, এটার একটা দিছে, দেখো এই যে ঠিক ওইভাবে করে মান বসাই দিও, মান করলে কত 21 আসে। এটা কঠিন কিছু? ইজি না নাকি কঠিন কিছু? এই যে কোনাকুনি বরাবর গেল, হ্যাঁ এই যে আমাদের কি কোনাকুনি আসতে হবে, তাই না? দেখো এখানে আমরা কি করলাম, এই কলাম দুইটা আবার পরবর্তীতে লিখছি। দেখো এই যে এখানে কি করছে, এখানে দুইটা কলাম আবার তোমার এখানে লিখছে, সেটা কিভাবে দেখো, সারাস ডায়াগ্রাম এখানে কি করলো 1 0 1, এখানে একটা ভুল করছে, এটা 1 না, এটা 2, এটা 2। তোমাদের বইতে যদি ভুল থাকে লিখে নাও, কারেকশন করে নাও, এটা 2 হবে। দেখো তোমাদের বইতে ভুল আছে? জি স্যার। মানে লেখো 2 লেখো, 2 লেখো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে সারাস ডায়াগ্রামের মাধ্যমে আপনার মান নির্ণয়, এখানে আপনার যে সংখ্যাগুলো 2 0 1 1 5 -3 এগুলো কোথা থেকে আসলো? এইটা তোমার একটা ইকুয়েশন, এই মানের কোনো অস্তিত্ব নাই কোথায়, এটা একটা কোনো একটা ইকুয়েশনের উপস্থাপনা, বুঝতে পারছো? নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করছে। মানে জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা ইকুয়েশনে সেটা থেকে নিয়ে আসছে, কিন্তু মূল ইকুয়েশনটা এখানে দেখায় নাই। মানগুলো শুধু বসাই দিই। এখানে সহগগুলো, ইকুয়েশনের তোমার সহগগুলো এখানে বসাইছে। তাহলে তুমি দেখো এই দুইটা কলাম আমাদের রিপিট হচ্ছে। দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, এখানে একটু লিখে দেই 2 0 1 1 5 -3 1 -2 4। পরবর্তীতে আবার প্রথম দুইটা রিপিট করব, এই যে এইটাকে এবং এইটাকে। তাই দেখো 2 0 1, তারপর হলো কত 1 5 -3। ক্লিয়ার? এই হলো সারাস ডায়াগ্রাম। ক্লিয়ার? বুঝতে পারছো? প্রথম দুইটা কলামকে আবার রিপিট করব। লাস্টটা দিলাম না স্যার, লাস্টের 3 নাম্বার। ওইটাই নিয়ম, নিয়মে এখন এটা যে আবিষ্কার করছে তার নিয়মে তুমি বাইরে যাইতে পারবা? তাহলে তো সমাধান মিলবে না, বুঝতে পারছো? এইটা যে আবিষ্কার করছে সেই পদ্ধতিতেই করে দেখছে যে ওই সমীকরণের সমাধান বের করতে হলে এইভাবেই করতে হবে, না হলে সেটা আবিষ্কারক কি সেইটা তো আমি জানি না। এখানে তো এটা বলা নাই, তুমি একটু গুগল একটু সার্চ করো, তাহলে হয়তো পেয়ে যাবা। ক্লিয়ার? এটা একটু দেখতে হবে তোমাদের। আমরা এখানে যা শিখতেছি, ম্যাথমেটিক্সে কি শিখি, যে বিভিন্ন রকম প্রবলেম যেগুলো আছে সেগুলো সমাধান করার প্রক্রিয়াগুলো শিখতেছি, নিয়মগুলো শিখতেছি। ওকে, যে নিয়মের মাধ্যমে যেন আমরা জানি এবং নিয়মের মাধ্যমে যেন আমরা সেই প্রবলেমগুলো সমাধান করতে পারি, সেটাই আমরা শিখতেছি এখানে। তাহলে দেখো, তাহলে এটা তো আমাদের হইলো। এখন হলো তোমার সেই কোনাকুনি গুণ, তাই না? এই দেখো এই বরাবর এই বরাবর এই বরাবর 254। দেখো 254 পাইছো? এই যে 254, তারপর আসবে কি 1 -2 1। তাহলে দেখো 1 মাঝখানে কিন্তু প্লাস সাইন, ওইটা ঠিকই থাকবে, আর প্রত্যেকটা সেটার সাথে তোমার মাইনাস সাইন আসবে, সেটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিবা। ক্লিয়ার? তাহলে দেখো 1 গুণন -2 গুণন হলো 1 1 -2 1। ক্লিয়ার? তারপর হলো 1 0 -3, এই যে 1 0 -3। ক্লিয়ার? পেয়ে গেছো? তাহলে তিনটা টার্ম হয়ে গেছে। এখন আবার নিচে থেকে উপরে উঠতে হবে, এখন নিচে থেকে উপরে উঠতে হবে। তাহলে দেখো পরে আমাদের সেটাতে উপর থেকে নিচে গেলে যোগ, আবার নিচ থেকে উপরে উঠলে বিয়োগ। হ্যাঁ, এটাই তো প্রথমে শিখাইলাম তোমাদের, এখানে দেখাইলাম কি, দেখো এই যে প্রধান যে কর্ণ, এটা হলো প্রধান কর্ণ, তো সেই বরাবর যা আছে সব যোগ, আর হলো মাধ্যমিক কর্ণ যেটা আছে সেই বরাবর, মানে প্রধান কর্ণ হলো এদিকে, প্রধান কর্ণ এদিকে। শিখাইলাম না কিছুক্ষণ আগে? কি সেখানে সবাই? হ্যাঁ, মাধ্যমিক কর্ণ, তো সেটা বরাবর যা আসবে সব হলো বিয়োগ। ক্লিয়ার? উপর থেকে যেটা নামবে ওইটা প্রিন্সিপাল, আর নিচ থেকে উপরে যায় সেটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। জি স্যার। তাহলে এখন দেখো, এখন আমরা নিচ থেকে উপরে উঠবো সেকেন্ডারিতে, তাহলে কি মাইনাস সাইন। ক্লিয়ার? তাহলে থাকতেছে কত 1 5 1। তাহলে দেখো 1 5 1 পেয়েছো? তারপর আবার কি -3 2 2 -2 2। দেখো এই দেখো -3 -2 2 -3 -2 2। তারপর হলো পরেরটা কি
401 মাইনাস 40.1। এখন এইটা 0 আসে বিধায় এটা তো পুরো রেজাল্ট 0, এই জন্য আর এখানে এটা লেখে নাই। বুঝতে পারছো সবাই? বুঝতে পেরেছো? স্যার আমরা লিখলে কি সমস্যা আছে? লেখলে ভালো, এখানে লেখে নাই, লিখে দাও। আমরা লিখে দিই। হ্যাঁ লিখে দাও, লিখে দিলে তোমার এটা ক্লিয়ার থাকবে। এখানে দেখো ভুল করছে, এখানে দেখো 0 টার্ম ঠিকই লিখছে কিন্তু মূল টার্মটা লিখে নাই, এগুলোই হলো বইয়ের ভুল, টাইপিং মিস্টেক। তাহলে দেখো এখানে এটা করলে সমাধান করলে এগুলো আসে, সমাধান করলে এগুলো আসে, 21 আসে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে সব হ্যাঁ, তাহলে তোমরা এই তৃতীয় পর্যায়ের কিভাবে আমরা দুইটা ভাবে এখানে বের করতে পারি সেটা আমরা কিন্তু আজকে শিখলাম, তাই না? তৃতীয় পর্যায় পর্যন্ত আমরা কিন্তু শিখে ফেলেছি। তারপর আমাদের কি আসতেছে? অনুরাশি এবং সহগুণকের সংজ্ঞা। অনুরাশি এবং সহগুণকের সংজ্ঞা, এরপর কি আসবে তারাও দেখো তো। নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম হলেই তোমাদের পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। আজকে আমি নির্ণায়কের ধর্ম পর্যন্ত যেতে চাইছিলাম কিন্তু ইতিমধ্যে অনেকগুলো হয়ে গেছে, তোমাদের অনেক কিছু পড়াইতে গেলে মনে রাখতে কষ্ট হবে, তো এই কারণে আমি আর আজকে ওদিকে না যাই। তোমরা আগামীকাল সকালে ক্লাস করতে পারবে? তাহলে আমি সকালে ওটা শেষ করে দেবো না 8টার দিকে। জি স্যার। আচ্ছা, তাহলে বাকিটুক আমি সকালে 8টার দিকে ক্লাস নিয়ে তোমাদের ওটা শেষ করে দেবো, মানে আমাদের এই প্রি ডিসকাশনের যে অংশটুকু আছে। ক্লিয়ার? আমি চাই তোমরা পরিপূর্ণভাবে সবকিছু শিখো। এখন ক্লাসটা কি কঠিন মনে হয়েছে? মানে ম্যাথমেটিক্স সহজ না? জি স্যার। হ্যাঁ খুবই সহজ, কিন্তু দেখবা যারা প্রথম আসছে তারা সবাই মাঝখান দিয়ে মনে করো ওই 2-4টা অঙ্ক করবে, তার মধ্যে থেকে কমন করার চেষ্টা করবে। তাহলে তারা যারা এইভাবে পড়বে তারা তো প্লাস এমনিই পাবে একটু পরিশ্রম করলে, আর যারা ওই মাঝখান থেকে পড়বে তাদের কিন্তু এ প্লাস অনিশ্চয়তা, কমন পড়লে তো হইলো, না হলে তো গেল। বুঝতে পারছো বিষয়টা? এইটা কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপরে? টাকার কথা না। ওকে, তোমাদের রেকর্ডটাও হয়েছে, আমি রেকর্ডিংটাও তোমাদের দিয়ে দেব। তোমরা সেইভাবে তোমরা আজকে অবশ্যই একবার একটু রেকর্ডিংটা দেখবে, দেখলে যেই জায়গায় যে কনফিউশনগুলো সেগুলো দেখবে আবার দূর হয়ে যাবে। আমি এটা ইউটিউবে দিয়ে দেবো না, তোমাদের ইউটিউবে আপলোড করে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ সেইটাই। তাহলে তোমরা এটা করতে পারবা। আর এখানে মানে তোমরা মানে যারা পেমেন্টের ডেট দিয়েছো তোমরা তো অনেকেই দিয়েছো, যে সম্মানীটা দেওয়ার সেটা সেভাবে দিয়ে রাখো, অসুবিধা নেই। আর যাদের সাথে আমার এখন পর্যন্ত কথা হয় না তারাও এই সম্মানীটা দ্রুত দিয়ে রেখো। ওকে, আর তোমাদের এটা নিশ্চিত রাখো যে আমাদের 3 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে, এবং সাথে সাথে আজকে আমাদের কি বার ছিল? সোমবার ছিল, তাই না? আজকে আমাদের দ্বিতীয় মানে সপ্তাহের আমাদের দ্বিতীয় ক্লাস, আরেকটা ক্লাস হবে বুধবার দিন। যদিও আমি আগামীকালকে এটারই একটা মানে সংযুক্ত ক্লাস নিচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস হবে কিবার? সোমবার দিন 4টায়, এই বুধবার 4টায়। আমাদের শিডিউল টাইম কিন্তু 4টায়। আমি আজকে ম্যানেজ করতে পারি না বিধায় টাইমটা আমি আজকে রাত্রে ক্লাসটা নিয়েছি। ওকে, বুঝতে পেরেছো বিষয়টা? তো সেইভাবে করো। আর বই অন্যান্য যেগুলো আছে, যেমন মনে করো তোমার বাংলা, ইংরেজি যা আছে, এই বিষয়গুলোর আমি একদিন প্রশ্ন ধরায় দেবো না, যে আসলে কিভাবে তোমরা এগুলো পরীক্ষার প্রশ্ন আছে এবং সেগুলো কিভাবে বুঝবে এবং কিভাবে বাসায় সেলফ স্টাডি করতে থাকবা। প্রত্যেকটা বই প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ বলো। এখানে আপনি ফিজিক্স ক্লাস করাবেন না? হ্যাঁ ফিজিক্সও পড়াবো। ফিজিক্সটা কবে শুরু করতে চান? হ্যাঁ ফিজিক্সটা দেখি তোমাদের আগামীকালকে থেকে শুরু করবো, আগামীকালকেই তোমাদের আমি আজকে রাতে জানাই দেবো না। জি স্যার। হ্যাঁ কেমিস্ট্রি তোমরা যারা আছো তাদেরটাও আমি শুরু করে দেবো, তবে এখানে অ্যাটলিস্ট প্রত্যেকটা কোর্সে মিনিমাম 10 জন হইতে হবে। ফিজিক্সে অলরেডি 10 জন হয়ে গেছে, কিন্তু কেমিস্ট্রিতে এখনো মনে হয় না 10 জন হয়েছে, কারণ আমি যে সময়টা দেবো সেই সময়টারও একটা মিনিং থাকতে হবে, হ্যাঁ একটা তাৎপর্য থাকতে হবে। তো তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকেও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে সবাই মিলে ক্লাস করলো এবং সেক্ষেত্রে একটা প্রতিযোগিতা হইলো, তখন কিন্তু দেখবে আরও ভালো পড়াশোনা হচ্ছে। এই যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে মানে আলাদা আলাদা প্রশ্ন লিখে মেসেঞ্জারে দাও বা হোয়াটসঅ্যাপে দাও যে স্যার এটা হইলো কিনা বা এটা কতটুকু লিখবো, এইভাবে এটাগুলো কিন্তু খুব ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। যারা এইভাবে এখন থেকেই শুরু করেছো তারা নিশ্চিত শুধু ভালো রেজাল্টই করবা না, নিজের কেরিয়ারকে স্ট্রং করতে পারবা, ভবিষ্যৎ কেরিয়ারকে। এইভাবে করো, এগুলো খুবই ভালো। এবং প্রতিদিন সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করো, দেখবা
কোনো অসুবিধা নাই। এই যে তোমাদের ডিপ্লোমাতে যে ভয়াবহ রেজাল্টটা বা চিত্রটা আসলো যে একটা ক্লাসও নাই, কি দুঃখ কি কষ্ট, এটার তোমাদের ব্যাচ থেকে যেন না আসে। যে আমি চাই তোমাদের ব্যাচে মানে আমার কাছে যারা পড়বে তারা তো নিশ্চিত এ প্লাস পাবা, এটা মানে এটা আমি এনশিওর করবো তোমাদের মাধ্যমে। এবং হলো বাকি যারা আছে তারাও যেন এ প্লাস আর অ্যাটলিস্ট 50% যেন এ প্লাস চলে আসে, যেটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে যে এই পলিটেকনিক থেকে এত এ প্লাস কীভাবে, মানে এর পিছনে কারণটা কি, বুঝতে পারছো? আমি এরকম একটা তোমাদের মানে আগামী সেমিস্টারে এরকম একটা মানে ড্রামাটিক রেজাল্ট দেখতে চাই, নাটকীয় রেজাল্ট। এবং সেটা তোমাদের পরিশ্রমের মাধ্যমে, যেহেতু তোমরা এখন থেকেই সিনসিয়ার ক্লাস শুরু করেছো তো অবশ্যই তোমরা পারবে, তোমাদের সেই ধৈর্য আছে। ওকে, তো এইটাই হলো বিষয়। তো এখানে তো আমি শুধু ফার্স্ট সেমিস্টারের কথা বলেছি, শুধু ফার্স্ট সেমিস্টারের কথা বলেছি, শুধু ফার্স্ট সেমিস্টার, অন্যান্য না। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আগামীকালকে তোমরা সকাল 8টায় সবাই থেকো, কিন্তু সকাল 8টায় বাকি পার্টগুলো প্রত্যেকটা ক্লাসই মনে করো ম্যাগনেটিক ক্লাস, চুম্বকীয় ক্লাস, যে একটা ক্লাস যে কোনোভাবে মিস হয়ে গেলে ওগুলো কিন্তু মেকআপ করাটা খুব বড় মুশকিল। তুমি ইউটিউব থেকে পারবা মানে পারবে, কিন্তু আমার লাইভ ক্লাসে তুমি প্রশ্ন করতে পারবে, ইউটিউব ক্লাসে কেমন কীভাবে প্রশ্ন করবে, তাই না? এটা একটা প্রবলেম। এই জন্য ক্লাস সবাই রেগুলার করার চেষ্টা করবা, যেন কোনোভাবেই কোনো ক্লাস তোমাদের মিস না হয়। নেটওয়ার্ক প্রবলেম থাকলে সেটা আলাদা ব্যাপার, সেটার ক্ষেত্রে আমি আলাদা মেকআপ টাইমের ব্যবস্থা করবো, মেকআপ ক্লাস থাকবে, মানে প্রবলেম ক্লাসগুলো থাকবে, সেটা আমি দেবো শুক্রবার একদিন তোমাদের সময় দেব আলাদাভাবে। কিন্তু চেষ্টা করবা ক্লাসে উপস্থিত থাকার, এটাই। আর তোমরা সবাই গভর্নমেন্টে চান্স পেয়েছো, তার মানে তোমরা সবচেয়ে ভালো ছাত্র অন্যদের থেকে, এবং সেই বৈশিষ্ট্য যেন থাকে। এবার যে ভয়াবহ চিত্র তৈরি হইলো, এই চিত্র যেন না হয়। তোমরা সবাই মানে 4 পয়েন্টের উপরে, কিন্তু সেখানে অর্ধেকেরও বেশি ফেল, এটা আসলে কাম্য নয়। বাবা মা এরকম আশা করে না, তো তাদের মানে হৃদয় কতটা ভেঙে গেছে চিন্তা করতে পারছো? মানে ভয়াবহ এই অবস্থাতে এই সেমিস্টারে তো আরও বেকায়দার মতো তৈরি হবে, কারণ এই সেমিস্টারে তো ছেলেপেলে আরও ক্লাস করতে পারে না। এই সেকেন্ড সেমিস্টারে যারা ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা পেলো তারা তখন সেকেন্ড সেমিস্টারে পড়তেছে, তাই না? এই সেকেন্ড সেমিস্টারেও এরকম একটা রেজাল্ট আসবে, মানে এইরকম একটা মাথায় বাড়ি দেওয়ার মতো রেজাল্ট। আমি চাই তোমাদের ক্ষেত্রে সেটা কখনোই না হোক। তোমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করেছো, একটা পরিবার একটা স্বপ্ন দেখতেছে, তোমরা একটা স্বপ্ন দেখতেছো, তোমাদের স্বপ্নের মাধ্যমেই পরিবারের স্বপ্নটাকে সফল করার চেষ্টা করো, এবং সঠিকভাবে সেটা এখন থেকেই নিয়মতান্ত্রিকভাবে আগালে সেটা কোনোভাবেই বিপর্যয় সেখানে আসবে না, তোমরা সফল হবেই। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা। আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। আগামীকাল সকাল 8টায় তোমরা ক্লাসে উপস্থাপন থাকবে, আর আমি রেকর্ডটা ঘন্টা 2-3 পরে আমি ইউটিউবে আপলোড করে গ্রুপে দিয়ে রাখবো, সবাই সেখান থেকে দেখে নেবে। সবাই ভালো থাকো, শুভরাত্রি।